সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বৈধতা দেয়া হলে বিভিন্ন দেশে অবস্থান করাদেরও দিতে হবে শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এই গেট থেকে বলে ওই দিকে যান, ওই দিক থেকে বলে এই দিকে যান। প্রতিদিন আইসা আমরা ফিরে যাই। 120 জন প্রথম নিছে আর বাকি সব লাখে বিক্রি করতেছে। আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণা এলেও পিছু ছাড়ছে না বিড়ম্বনা। বিমান কার্যালয়ে হাজারো প্রবাসীর ভিড়, নেই শৃঙ্খলার বালাই। 1 অক্টোবর থেকে ফ্লাইট চালু। বিশ্বের 11টি দেশে খোলা ঋণপত্রের পেঁয়াজ না আসা পর্যন্ত স্থির হচ্ছে না বাজার। খাতুনগঞ্জের মজুদ শেষের পথে, ফের বাড়ছে দাম। ভোরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সৌদি আরবে অবস্থানরত 54,000 রোহিঙ্গাকে বৈধতা দেয়া হলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত রোহিঙ্গাদেরও বৈধতা দিতে হবে এমন আশঙ্কার কথা জানিয়ে শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। কোনো রোহিঙ্গাকেই বাংলাদেশি পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। 1978 থেকে 2019 সাল পর্যন্ত পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 11 লাখের বেশি রোহিঙ্গা। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ নানা দেশে অবস্থান করছে আরও 9 লাখের মতো রোহিঙ্গা। কিন্তু হঠাৎ করেই সৌদি আরবে অবস্থানরত 54,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে দেশটি। এটি অনৈতিক ও নিন্দনীয় বলে মনে করছেন সচেতন মহল। রোহিঙ্গাদেরকে নিয়ে বাংলাদেশ সরকার এমনিতেই চাপের মুখে আছে, আমরা অসহায় অবস্থায় আছি। ঠিক তেমনি এক মুহূর্তে ভিন দেশে অবস্থানরত রোহিঙ্গাদেরকে আমাদের দেশে চাপিয়ে দেওয়ার জন্য একটা যে অপচেষ্টা চালানো হচ্ছে পাসপোর্ট নিয়ে, আমরা চাই না সৌদি সরকার এটা করুক। রোহিঙ্গাদের যে বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার জন্য সৌদি আরব যে চাপ দিচ্ছে সেটা অনৈতিক। আমরা মনে করি সে অধিকার সৌদি আরবের নেই। আমরা মনে করি রোহিঙ্গাদের কোনো অবস্থায় বাংলাদেশে পাসপোর্ট দেওয়া যাবে না। সচেতন মহলের অভিযোগ, রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বিশ্বের বিভিন্ন মুরল দেশগুলো আমাদের উপর এই অন্যায় চাপ সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে। আর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, কোনো রোহিঙ্গাকেই বাংলাদেশি পাসপোর্ট দেয়া হবে না। 17 আগে 2017 আগে যারা বিভিন্ন জায়গায় আসছিল তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি লুকায়িত ভাবে পাসপোর্ট করে ফেলেও তখন তো আমরা পাচ্ছিলাম, যদি পাসপোর্ট না করে থাকে নতুন আবেদন করে। আমরা তো দুইটা কাজ করি, এটা সাক্ষাৎকার। আমরা আগের নির্দেশনায় আমরা কোনো রোহিঙ্গা যদি চিহ্নিত হয় তাকে পাসপোর্ট দিব না। সৌদি আরবে অবস্থানরত 54,000 রোহিঙ্গার বিষয়টি নিয়ে 27 সেপ্টেম্বর জরুরি বৈঠকে বসবেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে রোহিঙ্গা ইস্যুটি বারবার গলার কাটা হয়ে উঠছে বাংলাদেশের। সৌদি আরবে অবস্থানরত 54,000 রোহিঙ্গাকে এবার বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে দেশটি। না হয় সেখানে অবস্থানরত কর্মরত 22 লাখ বাংলাদেশিকে ফেরত পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে। তবে কোনো রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে রোববার জরুরি বৈঠকে বসবেন দুই দেশের মন্ত্রী। এহসান জুয়েলের রিপোর্ট। আগে থেকেই অবস্থানরত 3 লাখ সহ প্রায় 11.5 লাখ রোহিঙ্গার বাস এখন বাংলাদেশে। মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে সৌদি আরবের চাপ। মানবিক কারণ দেখিয়ে 1980-90 সালের দিকে কয়েক হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেয় সৌদি। বাংলাদেশি ভুয়া পাসপোর্ট নিয়েও অনেক রোহিঙ্গা দেশটিতে যায়। এখন সেদেশে আশ্রয়রত 54,000 রোহিঙ্গাকেই বাংলাদেশের পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে সৌদি। তারা কিন্তু এটা বলে নাই যে 54,000 কি তোমরা নিয়ে যেতে, বলছে তাদের তোমরা তোমাদের দেশের পাসপোর্ট ইস্যু করো। এদের তো কোনো পাসপোর্ট, কোনো ডকুমেন্ট নাই। তোমরা যদি ওদের পাসপোর্ট ইস্যু করো, রিইস্যু করো, তাহলে ভালো। আমরাও করিনি। অন্যথায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর হুমকি দেশীয় শ্রমিকদের অন্যতম এই বাজারের। বলছে যে তোমরা যদি এগুলো না নাও কিংবা এদের পাসপোর্ট ইস্যু না করো, তাহলে তোমাদের যে এত লোকজন আনতেছি অন্যান্য দেশের থেকে বেশি, আমরা এটা বন্ধ করে দিব। আর তোমাদের 22 লাখ লোক এখানে থাকে, তাদের সম্পর্কে আমরা নেতিবাচক অবস্থান নেব। সৌদির দাবিতে রোহিঙ্গাদের কাগজপত্র যাচাইয়ে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি কমিটি করেছে বাংলাদেশ। তবে চাপের কাছে নতি স্বীকার না করার পরামর্শ বিশেষজ্ঞদের। পুরো বিষয়টাই কিন্তু আমাদের নিজস্ব দুর্বলতা থেকে এসছে। প্রথম দুর্বলতাটা হলো যে এই যে পাসপোর্ট পাওয়া এবং ফেক সার্টিফিকেট গুলি পাওয়া, সেগুলি কিন্তু এখন বাস্তব ফ্যাক্টর হিসেবে দেখা দিচ্ছে, এটা একটা। আর দ্বিতীয় যে জিনিসটা থাকে, কূটনৈতিকভাবে আমাদেরকে অবশ্যই শুধুমাত্র সৌদি আরব না,
অন্যান্য রাষ্ট্রগুলির সাথেও এইখানে একটা তৎপরতা চালাতে হবে, কারণ ওআইসি রাষ্ট্রগুলি পারে এই বিষয়টাতে রিয়াদের একটা পজিটিভ সম্মতি তৈরি করতে। 27 সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রীর সাথে জরুরি বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি উত্থাপন করলে নিজেদের অবস্থান জানিয়ে দেবে বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব নিজস্ব বৈশ্বিক ভূ রাজনীতিতে তাদের সংকট কাটাতে এমন অযৌক্তিক চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দিলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা করছেন তারা। আর এই অবস্থায় এ ধরনের চাপ সৃষ্টির আসল কারণ খুঁজে বের করার তাগিদ বিশ্লেষকদের। 1977 সালে তৎকালীন সৌদি বাদশাহ খালেদ বিন আব্দুল আজিজ আল সৌদ মানবিকতার কথা বলে 54,000 রোহিঙ্গাকে সে দেশে আশ্রয় দেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সৌদি আরবে অবস্থান করবেন বলে ঘোষণা দেন। এরপর থেকে এই রোহিঙ্গারা সৌদি আরবে বসবাস করে আসছে। দীর্ঘ সময়ের ব্যবধানে সেই রোহিঙ্গাদের সংখ্যা সন্তানাদি নাতিপুতি মিলিয়ে বর্তমানে 2.5 লাখে দাঁড়িয়েছে। এখন এদের ফেরত পাঠাতে চায় সৌদি আরব, আর এই রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে তারা চাপ দিচ্ছে বাংলাদেশকে। এই চাপ সৃষ্টির পেছনে বর্তমানে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ভূ রাজনীতিতে নিজেদের অবস্থান সংকটের প্রধান কারণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। একসময় ইসলামিক উম্মাহ হিসেবে ও নেতৃত্ব দিচ্ছিল তারা ওআইসিতে, সেখানে যখন সৌদি আরবের এইসব কর্মকাণ্ডে কোনো ইসলামিক দেশ, মুসলিম দেশ কাউন্টার একটা অর্গানাইজেশন দাঁড় করার জন্য এ ধরনের একটা কথাবার্তা বিশ্ব পরিমণ্ডলে প্রচলিত হয়েছে। বাংলাদেশের প্রেশার রেস্ট রাখলে বাংলাদেশ সৌদি ব্লকের দিকে হয়তো সৌদি আরব যেটা ফিউচারের কথা চিন্তা করে এই ধরনের ভূ রাজনীতির একটা খেলা হয়তো তারা খেলার চেষ্টা করেছে। তারা তো বাংলাদেশের সিটিজেন না, আমি কোন বিধানে পাসপোর্ট দিব? যদি পাসপোর্ট দিতেই হয়, সৌদি আরবিয়ার যথেষ্ট ক্ষমতা আছে, মিয়ানমারকে সে প্রেশার দিচ্ছে না কেন পাসপোর্ট দেওয়ার ব্যাপারে, যে তারা যেন পাসপোর্ট দিতে পারে? এই চাপের নেপথ্যে গোপন কারণ ও বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে অভিমত এই নিরাপত্তা বিশ্লেষকের। এর পেছনে সবসময় একটি কোনো গোপন উদ্দেশ্য থাকতে পারে, কারণ আমরা জানি যে এখানে অনেকগুলোই রোহিঙ্গা কাজ করেছে বা যারা এখানে আছে তাদের অনেকেই সৌদি আরব থেকে এসে এদের সাথে মিশে আছে। সম্প্রতি সৌদি আরবে আশ্রিত 54,000 রোহিঙ্গা শরণার্থীকে পাসপোর্ট দিতে সে দেশের সরকার বাংলাদেশকে চাপ দিচ্ছে বলে গণমাধ্যম জানিয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে অবস্থানরত প্রায় 54,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে রিয়াদ যে চাপ দিচ্ছে তা নিয়ে দেশটির বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে ঘোর উদ্বেগ। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, কূটনৈতিকভাবে এ সমস্যার সমাধান করা না গেলে আগামীতে বাংলাদেশের শ্রম বাজার ঝুঁকিতে পড়বে। জেদ্দা থেকে আল মামুন শিপনের রিপোর্ট। দীর্ঘ 40 বছরের অধিক সময় থেকে সৌদি আরবে রোহিঙ্গারা বসবাস করছেন। সৌদি আরবের তৎকালীন মহামান্য বাদশাহ মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গা মুসলিমদেরকে এখানে আশ্রয় দিয়েছেন। এসব রোহিঙ্গারা বিশেষ করে পবিত্র নগরী মক্কা, মদিনা, জেদ্দা, তায়েফ, ইয়াম্বো সহ এসব অঞ্চলগুলোতে বসবাস করছেন এবং রোহিঙ্গারা বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাংলাদেশি দালালদের ব্যবহার করে তারা কিন্তু বিভিন্ন সময়ে বাংলাদেশি পাসপোর্ট হাতিয়ে নিয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করলে কিন্তু তারা এই বাংলাদেশি নাগরিক পরিচয় দিতেন। বর্তমান এই সময়ে সৌদি সরকার যে 54,000 রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দিচ্ছে, সে বিষয়ে কমিউনিটি এবং প্রবাসী বাংলাদেশিদের জনমনে আতঙ্ক বিরাজ করছে। যত অপকর্ম আছে সব রোহিঙ্গারা করে, অথচ বাঙালিদের নাম হয়। সাদের চলাফেরা, সাদের আমাদের সমস্যা হয় না, আমাদের চাকরির সমস্যা হবে, আমাদের চলাফেরার সমস্যা হবে। কোনো বিপদে পড়লে রোহিঙ্গারা বাংলাদেশের পরিচয় দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হইতেছে। সৌদি সরকার বলেছেন যে এদেরকে নাগরিকত্ব না দিলে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব, এখানে বাংলাদেশি শ্রমিক কমিয়ে নেওয়া হবে। এ বিষয়েও কিন্তু প্রবাসী বাংলাদেশিরা খুবই আতঙ্কে রয়েছে। বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের সাথে দ্বিপাক্ষিকভাবে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। সৌদিগামী সব বাতিল ফ্লাইট চালু হচ্ছে 1 অক্টোবর। ভিসা নিয়েও সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে আকামা ভিসার মেয়াদ নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর পাচ্ছেন না সৌদি প্রবাসীরা। কাগজপত্র হাতে তারা ভিড় করেন মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে।
আর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে দিনভর টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় ছিল। দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। শৃঙ্খলা নেই, সঠিক তথ্য নেই, তবু টিকিট বিক্রির খবরে মতিঝিলে ভিড় করেন হাজার হাজার সৌদি প্রবাসী। বৃহস্পতিবার সকাল থেকে 16 ও 17 মার্চ বাংলাদেশে আসা রিটার্ন টিকিটধারীদের ভিসা, আকামা ও নির্ধারিত অ্যাপস সঙ্গে নিয়ে আসতে বলা হয় বিমান কার্যালয়ে, কিন্তু সেই নির্দেশনা জানা নেই বেশিরভাগ সৌদি প্রবাসীর। আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণাও কাটেনি তাদের দ্বিধা। গভর্নমেন্ট যে আকামার ডেট বাড়াইছে এখনো তো আমি কনফার্ম না। যার ভিসার ডেট আছে এবং কি আকামার ডেট আছে তাদেরকে এখন টিকিট দেওয়া হইতেছে, আর যাদের ভিসার ডেট নেই তাদেরকে বলতেছে যে আপনি ভিসার ডেট বাড়ায় নিয়ে আসেন, কফিলের সাথে যোগাযোগ করেন। পরিস্থিতি মোকাবেলায় আগামী 29 তারিখ ঢাকা রিয়াদ ও 30 সেপ্টেম্বর ঢাকা জেদ্দা রুটে সৌদি প্রবাসীদের জন্য আরও 2টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 18, 19 এবং 20 মার্চের টিকিট যাদের কাছে জেদ্দার টিকিট আছে তারাই কেবলমাত্র এখন থেকে বিমানের কাউন্টারে তাদের আসন বরাদ্দের জন্য যাবেন, এবং যাদের কাছে 18 এবং 19 মার্চের রিয়াদের টিকিট আছে তারাই বিমান কাউন্টারে টিকিট কনফার্মেশনের জন্য যাবেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানালেন সৌদি আরবগামী বিমানের সব বাতিল ফ্লাইট চালু হবে 1 অক্টোবর থেকেই। যাত্রীদের PCR টেস্টের রিপোর্ট থাকতে হবে এবং পৌঁছানোর পর থাকতে হবে 14 দিন কোয়ারেন্টিনে। আমাদের রাষ্ট্রদূত সৌদি আরবের আমাদের জানালেন বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল তারা বলেছে সবগুলো 1 তারিখ থেকে চালু হবে। যাদের ভিসা উত্তীর্ণ হয়ে গেছে সৌদি সরকার বলেছে কোনো সমস্যা নাই, তারা রোববারে তাদের অফিস খুলবে, তখন গিয়ে তারা ভিসা নবায়ন করতে পারে। অন্যদিকে 5 দিন অপেক্ষার পর নতুন করে টিকিট বিক্রি শুরু করেছে সৌদি এয়ারলাইন্স। একই সঙ্গে চলমান সংকট সমাধানে আরও ফ্লাইট বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানায় কর্তৃপক্ষ। যে কষ্ট হয়েছে এমনিতে টিকিট পাইছি, অনেক খুশি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি টিকিট পাইছি। টিকিট প্রত্যাশীদের অনেকে অভিযোগ করলেন কালোবাজারে টিকিট বিক্রি এবং সঠিক তথ্য না পাওয়ার। এই গেট থেকে বলে ওই দিকে যান, ওই দিক থেকে বলে এই দিকে যান, বলছে যে 500 পর্যন্ত নিব, কিন্তু লাস্টে দেখবেন যে আপনারা ব্ল্যাকে সব মনে করেন যে বিক্রি করে দিব। সৌদি এয়ারলাইন্সের টিকিট বুকিং ম্যানেজার জানান বৃহস্পতিবার প্রাথমিকভাবে 500 টোকেনধারীকে টিকিট সরবরাহ করা হবে, বাকিদের পর্যায়ক্রমে টিকিট দেওয়া হবে। আজকে আমরা 500 সার্ভ করার ইনশাআল্লাহ চেষ্টা করতেছি, কালকে পরশু এইভাবে গ্রাজুয়ালি আমরা করব, যত তাড়াতাড়ি পারি এটা ক্লিয়ার আপ করার চেষ্টা করব। বুধবার চলমান সংকট সমাধানে সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ 24 দিন বাড়ানো হয়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। স্বাস্থ্যের গাড়ি চালক মালেক শুধু নিজের নামেই সম্পদ গড়েননি, তার বেশিরভাগ সম্পদে স্ত্রী ও আত্মীয় স্বজনের নামে। তথ্য গোপন করেও আয়কর রিটার্নে প্রায় 2 কোটি টাকার সম্পদের কোনো বৈধ উৎস দেখাতে পারেননি মালেক ও তার স্ত্রী নার্গিস বেগম। এদিকে স্বাস্থ্য খাতে অর্থের 9-6 সুযোগ সৃষ্টিতে মন্ত্রণালয়কে দুষছেন খাত সংশ্লিষ্টরা। সরিয়া সুলতানা রিপোর্ট। 2017-18 সালে মালেক ও তার স্ত্রীর সম্পদ পাওয়া যায় 2,30,99,000 টাকা, পারিবারিক ব্যয় 10,20,000 টাকা। অথচ তিনি ও তার স্ত্রী নার্গিস বেগমের আয় দেখান 45,50,000 টাকা। বাকি 1,85,00,000 টাকার কোনো বৈধ উৎসই তিনি দেখাতে পারেননি। এছাড়া তার অঢেল সম্পদের মালিকানায় রয়েছেন পরিবারের সদস্যরা। এর মধ্যে হাতিরপুল এলাকায় নির্মাণাধীন 10 তলা ভবনের কাজ স্থগিত আছে আদালতের হস্তক্ষেপে। মেয়ের নামে রয়েছে 15 কাঠার উপর ডেইরি ফার্ম। এছাড়া আরেক স্ত্রীর সম্পদের বিবরণী দাখিল করেননি তিনি। সম্পদের বেশিরভাগই পৈতৃক সম্পত্তি বলে দাবি করেন মালেক। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারদের বদলি ও পদোন্নতি এবং 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বাণিজ্যে আদায় করা বিপুল পরিমাণ অর্থের কোনো হদিস পাওয়া যায় না। শুধু মালেক নয়, স্বাস্থ্যের দুর্নীতিতে এখন পর্যন্ত যেসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনুসন্ধানে দেখা যায় প্রত্যেকেই আয়কর ফাঁকি দিয়েছেন। এতে করে এটা প্রতীয়মান হয় যে সরকারের হাজার কোটি টাকা ব্যয় করে যে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত হয় তাতে কিছু সাধারণ লোক হয়তোবা সেবা পেয়ে থাকেন, কিন্তু এটাকে আসলে সেবা প্রতিষ্ঠান না বলে সিন্ডিকেট যেভাবে এটাকে করায়ত্ত করে রাখে এবং কর্মকর্তা কর্মচারীরা যেভাবে দুর্নীতি করেন, তাতে করে এটাকে একটা ব্যবসা বলাই ভালো, স্বাস্থ্য ব্যবসা। স্বাস্থ্যের কর্মকর্তা কর্মচারীদের কোটিপতি বনে যাওয়া, মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণহীনতাকে দুষছেন সচিব সভাপতি। এর যে দায় এড়াবার সুযোগ তো কারণেই, যে যারা উচ্চতর পর্যায়ে বসে আছেন, যারা এগুলো তদারকি করছেন, অবশ্যই যে তাদেরকে এর দায় বহন করতে হবে এবং তাদেরকে সচেষ্ট হতে হবে
যে ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্নীতি করবার সুযোগ না পান। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর ব্যবস্থা শীর্ষক শীর্ষ পর্যায়ের ভার্চুয়াল রাউন্ড টেবিলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন সহ বিশ্ব সম্প্রদায়কে ৫ দফা পরামর্শ দেন তিনি। এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের নেয়া ডেল্টা প্ল্যান ২১০০ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। Political leadership must encourage robust international collaboration. The global temperature increase must be limited up to 1.5 degrees Celsius and all Paris provisions must be implemented. Promised funds have to be made available to the vulnerable countries. Polluting countries must increase their NDCs through necessary mitigation measures. Recognize that rehabilitation of the climate refugees is a global responsibility. অটো প্রমোশন নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্ব মূল্যায়নের ভিত্তিতেই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। এ নিয়ে একটি গাইডলাইন তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক। বৃহস্পতিবার বিকেলে পরীক্ষা সংক্রান্ত এক সভা শেষে তিনি একথা জানান। তবে শিক্ষাবিদরা বলছেন, এমন সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যা বাড়বে। করোনাকালে জনজীবন ধীরে ধীরে সচল হলেও এখনো থমকে আছে দেশের শিক্ষা খাত। গেল মার্চ থেকে তালাবদ্ধ স্কুলগুলো, পরে আগস্টে সরকারের এক সিদ্ধান্তে বাতিল হয় জেএসসি জেডিসি পরীক্ষা। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভার্চুয়াল সহ নানা মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যখন শিক্ষাবর্ষের ২ থেকে ৩ মাস বাকি, ঠিক তখন লাখ লাখ শিক্ষার্থীর শ্রেণী পরিবর্তনের বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন সংশ্লিষ্টরা? রাজধানী বকশীবাজারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বৈঠকে বোর্ড প্রধানরা সিদ্ধান্ত নেন, অটো প্রমোশন নয়, শ্রেণী পরিবর্তন হবে মূল্যায়নের ভিত্তিতে। মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ক্লাস হয়েছে, শ্রেণী কার্যক্রম চলেছে। সংসদ টিভিতে লেখাপড়া চলছে, সেখান থেকেও কিছু শিক্ষার্থীরা লেখাপড়া জানছে। আমাদের অনলাইন ক্লাসগুলি হচ্ছে। এরপরে যদি ক্লাস শুরু করবার কোনো সুযোগ তৈরি হয় যে কোনো মাসেই, সেই সময় থেকে ডিসেম্বর পর্যন্ত যতটুকু পড়ানো সম্ভব হবে সেই জায়গার উপর ভিত্তি করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের জন্য মূল্যায়ন করা হবে। এ ব্যাপারে প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নির্দিষ্ট গাইডলাইন প্রণয়নের চেষ্টা করছেন তারা। এছাড়াও একাদশ থেকে দ্বাদশে উত্তীর্ণ করার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্ব মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করবে বলেও জানান এ কর্মকর্তা। আমাদের পরীক্ষা উন্নয়ন ইউনিট আছে, তাদের মাধ্যমে আমরা তাদেরকে একটি গাইডলাইন তৈরি করে দেব। শিক্ষাবিদরা বলছেন, এ ধরনের সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীর ঝরে পড়ার সংখ্যা বাড়বে। এখন সেপ্টেম্বরের ২৪ তারিখ এসে যখন আমরা বলছি গাইডলাইন দিব, এখনো গাইডলাইন তৈরি হয় নাই, তাহলে কিন্তু বাচ্চাদেরও তৈরি হওয়ার জন্য একেবারেই সময় নেই, আর টিচারদের তো নেই। তাই এই অবস্থাটাই আমাদের ড্রপ আউট অনেক বেশি বাড়িয়ে দিবে এবং এই 80% বাচ্চা কিন্তু অনলাইন থেকে বঞ্চিত। তাই আমরা যদি পরীক্ষা নেই, তাদের বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমাদের নির্দেশনা দিতে হবে। লাখ লাখ শিক্ষার্থীর কথা মাথায় রেখে খুব দ্রুত কার্যকর পদ্ধতি প্রণয়নের পরামর্শ এই বিশ্লেষকের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ২৮ জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন ১৫৪০ জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৩,৫৫,৩৮৪ জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,৯০০ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮,৭৫,৫৩৭ জনের। ২৪ ঘন্টায় নতুন করে ১,৫৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৩,৫৫,৩৮৪ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ২৮ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৫,০৭২ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,১৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ২,৬৫,০৯২ জন।
রাজধানীর পাইকারি সবজির বাজারে মৌসুমি নানা জাতের সবজি কম থাকায় দাম অনেক চড়া। তবে ভোর থেকেই জমে উঠেছে রাজধানীর অন্যতম পাইকারি মাছের বাজার সোয়ারীঘাট। এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ, আর সোয়ারীঘাটে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। প্রথমে যাচ্ছি কারওয়ান বাজারে কাজল আব্দুল্লাহর কাছে। কাজল। রাব্বি, আমি কারওয়ান বাজারে আছি। কারওয়ান বাজারে কিন্তু আজকে যে সবজির অবস্থা, সেটি দাম দরে কিন্তু বলা চলে যে তুলনামূলক অন্যান্য দিনের থেকে কিন্তু চড়াই বলা চলে। এবং একইভাবে কিন্তু বলা চলে যে গতকাল যে সবজিটি কিন্তু বলা চলে যে 40 টাকা বিক্রি হয়েছে, সেই সবজিটি আজকে কিন্তু 50-55 এভাবে দাম বেড়েছে। শুধু আমরা দেখছি যে লাউ এর আগে যেটি 50 টাকা পিস বিক্রি হয়েছে, সেটি কিন্তু আমরা আজকে দাম একটু কম, সেটি হচ্ছে যে প্রায় 25 থেকে 30 টাকা। অনেক যে মানভেদে আবার 20 টাকাও কিন্তু বিক্রি হচ্ছে। আর যদি বলি যে জমজমাট পরিবেশ কিন্তু বলা চলে যে ভোর 5টা পর্যন্ত এরকম কিন্তু জমজমাট পরিবেশ থাকে। আস্তে আস্তে কিন্তু রাজধানীর বাজার কিন্তু রাজধানীর যে পাইকারি বাজার কিন্তু লোক সমাগম যেটি হয়, পাইকার সমাগম যেটি হয়, ক্রেতার সমাগম যেটি হয়, সেটি কিন্তু আস্তে আস্তে কমে যায়। এবং এখন যে সবজিগুলো আছে, সবজিগুলো কিন্তু কম দামে কিন্তু বিক্রি হয় তুলনামূলক, যেটি ভোর 5টা পর্যন্ত অর্থাৎ রাত 12টা থেকে 5টা পর্যন্ত যে সবজিগুলো ভালো মানের সবজিগুলো আগে বিক্রি হয়ে যায়, এখন কিন্তু মান একটু কম, সেই সবজিগুলো কিন্তু এখনো আছে, এটি কিন্তু কম দামে বিক্রি করবেন বিক্রেতারা। তো একটু আপনাকে দাম দর জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আজকে কিন্তু লাউ যেটি বললাম যে আপনাকে 20 টাকা থেকে 25 টাকা বিক্রি হচ্ছে। এদিকে কদু কিন্তু 20 টাকা করে বিক্রি হচ্ছে। একই সঙ্গে আমরা পটলের দাম জেনেছি, পটলের দাম কিন্তু আজকে তুলনামূলক বেশি, যেটি 28 থেকে মানভেদে 32 টাকা 34 টাকাও কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি। এছাড়া যদি কাঁকরোলের দাম বলি, কাঁকরোলের দামও কিন্তু 50-55 টাকা বিক্রি হচ্ছে। মরিচ বিক্রি হচ্ছে কিন্তু আজকে 170 টাকা সর্বোচ্চ বলা চলে, এবং সর্বনিম্ন কিন্তু আমরা দেখছি 140 টাকা বিক্রি হচ্ছে কেজি কাঁচা মরিচ, যেটি কিন্তু কিছুদিন আগেও কিন্তু 200 টাকা কেজি বিক্রি ছিল। যদি আপনাকে বলি যে ধুন্দুর বিক্রি হচ্ছে আজকে 40 টাকা কেজি, 200 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। একই সঙ্গে পেঁপে আমরা দাম দেখেছি যে পেঁপে আজকে বিক্রি হচ্ছে 20 টাকা 22 টাকা কেজি। এছাড়া ধনিয়ার পাতা কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, যেটি গতকালও কিন্তু 70 টাকা কেজি বিক্রি হয়েছে। বেগুনের দাম দেখেছি আমরা রাজধানী পাইকারি বাজারে কিন্তু বেগুন আজকে বলা চলে যে 60 টাকা 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। অনেক বেগুন কিন্তু 80 টাকাও বিক্রি হচ্ছে মানভেদে। পটল যেটি আপনাকে বলেছিলাম যে 32 থেকে 35 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া ধুন্দুর সেটি কিন্তু বিক্রি হচ্ছে আজকে আমরা দেখেছি, সেটি হচ্ছে যে 40 থেকে 42 টাকা কেজি বিক্রি হচ্ছে। সবচেয়ে শসার দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটি বলা চলে যে একটু হলেও সমালোচনা কিংবা আলোচনা একটু উঠেছে, সেটি হচ্ছে পাইকারি বাজারে যে শসা আজকে 70 টাকা বিক্রি হচ্ছে, সেটি কিভাবে খুচরো বাজারে 80 টাকা 90 টাকা কিনবেন, এমনটি কিন্তু বলছেন অনেক ক্রেতারা। তবে বাস্তবতা যে সবজি রাজধানীতে কিন্তু অনেক সরবরাহ কিন্তু কম, যেটি কিন্তু বর্ষা বন্যা সবকিছু মিলে কিন্তু কাঁচা সবজি নষ্ট হচ্ছে, খেতেই অনেক ক্ষেত নষ্ট হয়েছে। সবজি যেগুলো গাছে ধরেছে তার পরিমাণও কিন্তু পচে যাওয়ার কারণে কিন্তু তুলনামূলক সরবরাহ কমে যাওয়ার কিন্তু দাম কিন্তু অনেকটাই কিন্তু চড়া রাজধানী কারওয়ান বাজারে। এবং আপনি করলা দেখতে পাচ্ছেন, করলা কিন্তু আজকে 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। একই সঙ্গে করলা কিন্তু আগেও কিন্তু দাম কিন্তু একটু কম ছিল, যেটি আজকে কারওয়ান বাজারে যেহেতু 80 টাকা কেজি, সেটি কিন্তু বাইরে কত বিক্রি হবে এখন খুচরা বাজারে, সেটি কিন্তু বাজার ভেদে কিন্তু দাম কিন্তু ওঠানামা করে এই রাজধানীতে। বিভিন্ন বাজারে আমরা দেখি যে দাম কখনো 20 টাকা 25 টাকা, কখনো 30 টাকাও কিন্তু তুলনামূলক তফাৎ আমরা কিন্তু দেখতে পারি। আজকে বাজারে যেটি দেখেছি সেটি হচ্ছে যে পেঁয়াজের যে ঝাঁজ আমরা গত কয়েকদিন দেখছিলাম, সে ঝাঁজ কিন্তু এখনো বলা চলে যে গত 4-5 দিন ধরে যে দামটি ছিল 85 টাকা কেজি, সেটি কিন্তু বিক্রি হচ্ছে, অর্থাৎ 85 টাকা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। একই সঙ্গে আমরা এখানে সবজির মধ্যে মৌসুমি যে সবজি, সেই সবজিগুলো কিন্তু এখন যতটুকু আপনাকে বলছিলাম সেটি কিন্তু তুলনামূলক খুবই কম, এবং এই কারণে কিন্তু দাম কিন্তু অনেকটাই চড়া। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাল্লা ভেদে পটল বিক্রি হচ্ছে, পটলের দাম কিন্তু রাখা হচ্ছে 32 টাকা।
থেকে 35 টাকা এরকম কেজিতে কিন্তু বিক্রি করছেন এই বিক্রেতা। যদি আমি বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, সেটি কিন্তু আমি একটু যদি দামটা যদি জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে আজকে একটু যদি বলেন কত করে বিক্রি করছেন আপনারা? আজকে এখন বেশি 30 টাকা, রাত্রে বেশি 32 টাকা। গতকাল দাম কেমন ছিল? ওই একই বাজার, আজকেও মনে করেন 30 টাকা, কালকেও গতকালও 30 টাকা 32 টাকা এমনই দাম। সবজির দাম কি অনেকটাই বেশি আপনাদের কাছে? আর আমাদের কাছে কেনার হিসাবে বেশি না, তাছাড়া বছর তুলনায় বেশি। রাব্বি, আমরা দেখছি শুনছিলাম যে পটলের দাম কিন্তু তারা বিক্রি করছেন 32 থেকে 35 টাকা দরে, এবং সব মিলে কিন্তু বলা চলে যে রাজধানী পাইকারি বাজারে যে সবজির সরবরাহ ক্রেতার তুলনায় কিন্তু সরবরাহ অনেক কম, সেক্ষেত্রে কিন্তু সবজির দাম চড়াই আমরা দেখছি গত কয়েকদিন ধরে, এবং এটি কিন্তু নতুন মৌসুমী সবজি, শীতকালীন সবজি না আসা পর্যন্ত কিন্তু এই দাম এভাবেই চলবে, এটি কিন্তু বলছেন এখানকার যারা পাইকাররা আছেন তারা। তো আমার কাছে রাজধানী কারণ বাজার থেকে এই ছিল সবজির দাম দরের অবস্থা। আমরা চলে যাচ্ছি রাজধানীর অপর প্রান্তে সোয়ারিঘাটে, সেখানে মাছ বাজারের খবর জানাতে আমাদের সাথে আছেন তমাল। হ্যাঁ কাজল, আপনি যেমন রয়েছেন কারওয়ান বাজারের, আমি রয়েছি সোয়ারিঘাটে। সোয়ারিঘাটে কিন্তু কারওয়ান বাজারে যেমন জমজমাট অবস্থা, ঠিক একই রকম কিন্তু সোয়ারিঘাটের অবস্থা কিন্তু জমজমাট বলা চলে। শুক্রবার যেহেতু আজকে, এবং সে কারণে কিন্তু ছুটির দিনে কিন্তু অনেক মানুষ কিন্তু এসছেন এই সোয়ারিঘাটে মাছ কিনতে। আপনি হয়তো জানেন যে সোয়ারিঘাট কিন্তু একটি অন্যতম বৃহৎ পাইকারি এবং খুচরা বাজার, এবং এখানে মূলত মাছই বিক্রি হয় সোয়ারিঘাটের এই জায়গাটিতে, এবং এখানে সাধারণত দেশের নানা স্থান থেকে কিন্তু মাছ নিয়ে আসা হয়, এবং সেগুলো কিন্তু পাইকারি দরে এবং খুচরা দরে বিক্রি হয়। আপনাকে জানিয়ে রাখি যে এই জায়গার যে মাছগুলো, সেগুলো কিন্তু রাজধানীর নানা যে বাজার রয়েছে, পাড়া মহল্লায় বা ছোট ছোট বাজারগুলো রয়েছে এলাকা ভিত্তিক, সেগুলোতে কিন্তু বিক্রি করা হয়। সাধারণত এখানে যে মাছগুলো বিক্রি হয় সেগুলো মূলত কেজি দরে বিক্রি হয়, এবং একটি বিষয় আমি জানিয়ে রাখি যে ছোটো মাছ কিন্তু বিক্রি হয় পলিথিনে করে, এবং পলিথিনে করে মূলত সেগুলো বিক্রি হয় কেজি দরে, এবং সেখান থেকে পাইকারিভাবে কিনে তারা কিন্তু যান এবং রাজধানীর যে ছোটো ছোটো বাজারগুলো রয়েছে সেখানে তারা বিক্রি করেন। সাধারণত 60 থেকে 80 টাকা বা 100 টাকার মধ্যে কিন্তু আসলে দামের হেরফেরটা কেজি প্রতি কিন্তু দামের হেরফের হয়ে থাকে। সাধারণত সেখানে যে পরিমাণ মাছ কেনা হয় সেটি যখন বিক্রি করা হয় তখন তারা কিন্তু কেজিতেই বলা চলে 80 টাকা কিন্তু লাভ করেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সেগুলো কিন্তু চিংড়ি মাছের পলিথিন, এই পলিথিনে মূলত বিক্রি করা হচ্ছে। আমরা যদি বলি যে সেখানে কিন্তু এই যে সোয়ারিঘাটের যে ইতিহাস সেটা কিন্তু অনেক পুরানো, এবং 1850 সালে মূলত সেটি গড়ে ওঠে 2 বিঘা জমির উপর, এবং এখানে প্রায় 500 আড়তদার রয়েছেন, এবং প্রচুর কিন্তু মানুষ আপনি দেখতে পাচ্ছেন যে শুক্রবার সকালে তারা সকাল থেকে ভিড় করেছেন। তো আমরা একটু কথা বলতে চাই যে মাছের দাম কেমন, তো সেটি নিয়ে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একটি মাছ বিক্রেতা। একটু বলবেন যে আসসালামু আলাইকুম, কেমন দাম মাছের? এখন তো মাছ মোটামুটি সব দিক থেকে লাগছে, কোনোখান থেকে মাছ আর ওখানে কম আসে না, সব হাওয়ার বিল সব ওখানে মাছে পুরোপূর্ণ। ওখানে মনে বোঝেন মাছ আমরা এটা সব মমিসিং নেত্রকোনার সব দেশি। আপনার মূলত কোন কোন মাছ আছে আপনার কাছে? আমার কাছে এখানে আছে আইর মাছ, শিং মাছ, আইর মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, আর এই লোগা গোলসা, পাপ্তা, বাচা, আর এই লোগা বোয়াল, আর এই লোগা বাম। তার মানে যে মাছগুলো আর কি, তো সেগুলো কত টাকা কেজি আপনার মাছগুলো? এখানে 550, 400, 450 মানে এরকম দাম। ও তার মানে এভারেজ 5 মিশালি আর কি। কয়েক ধরনের মাছ? হ্যাঁ, এখানে 5-6 পদের মাছ আছে আর কি, 5-6 পদের মাছ আছে। আচ্ছা ঠিক আছে, যেমনটাই শুনছিলাম কাজল, আসলে শুধু কিন্তু এই বিক্রেতাই নয়, আমরা সকাল থেকে দেখেছি ভোর থেকে কিন্তু মূলত সেটি শুরু হয়েছে, এবং সেখানে যে বিক্রিটি হচ্ছে সেটি মূলত ফজরের নামাজের পরেই শুরু হয়ে যায়, এবং বলা চলে যে সকাল 9টা পর্যন্ত চলে, তবে 7টার মধ্যে কিন্তু অনেক বিক্রি বলা চলে যে শেষের দিকে চলে আসে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইলিশ মাছ রয়েছে, তো ইলিশ মাছ যেহেতু এখন এবছর প্রচুর উৎপাদন হয়েছে আপনি জানেন, তো আমরা একটু শুনতে চাই ইলিশ মাছের দামটি কেমন। ভাই একটু বলবেন আমাকে যে মানে কেমন দাম ইলিশ মাছের? জি, কেজি কত? কেজি এটা হলো 1000 টাকা। কেমন সাইজ এটা? যে সাইজ কেমন সাইজ? এটা 1 কেজি 200-300 গ্রাম, 1.5 কেজি সাইজ, 1.5 কেজি সাইজ। হ্যাঁ, যেমনটি শুনছিলেন সবুজ, এখানে কিন্তু ইলিশ মাছের দামটা আমরা একটু বেশি মনে হচ্ছে। আমরা যদি দেখি যে শুধুমাত্র যে এইখানেই না, এখানে সেরকম কিন্তু বেশ কয়েকটি গলি আছে আর কি এই সোয়ারিঘাটে, এবং সবগুলো গলিতে কিন্তু মূলত মাছ বিক্রি চলছে সেই ভোর থেকেই।
আপনাকে জানিয়ে রাখি যে রাজধানীর যে এই সোয়ারিঘাট এটি কিন্তু মাছের বাজার হিসেবে বেশ প্রসিদ্ধ এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পাঙ্গাস মাছ রয়েছে প্রচুর পরিমাণে এবং সবগুলোই আসলে জ্যান্ত মাছ বলা চলে এবং বেশ রাগঢাক করে আসলে বিক্রি হচ্ছে এবং আমরা সকাল থেকে দেখেছি যে এই বিক্রিটি চলছে। তো সব কিছু মিলে বলা চলে যে আজকে কিন্তু শুক্রবার এবং সে কারণে কিন্তু সপ্তাহের অন্যান্য দিনের মতো কিন্তু আজকে কিন্তু খুব বেশি বেচা বিক্রি কিন্তু চলছে এবং আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র ঈদের 2-1 দিন ছাড়া কিন্তু এই বাজারটি সবসময় চলে এবং সারা মাস সারা বছরে কিন্তু এটি চলে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজধানীর সোয়ারিঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল এবং এর আগে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। উদ্বোধনের অপেক্ষায় ময়মনসিংহে স্থাপিত দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প। নগরীর পাশে ব্রহ্মপুত্র নদের তীরে সুতিয়াখালীতে 50 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের শেষ পর্যায়ের কাজ চলছে। আগামী মাসের শুরুতেই পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও 50 মেগাওয়াট বিদ্যুৎ। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে এইচডিএফসি সিন পাওয়ার লিমিটেড ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ নগরীর পাশে ব্রহ্মপুত্র নদের তীরে সুতিয়াখালীতে বাস্তবায়ন করছে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র। ইতিমধ্যে অবকাঠামো নির্মাণ, 1 বর্গ কিলোমিটার এলাকার জুড়ে সোলার প্লেট বসানো, 10টি বক্স ট্রান্সমিশনের সংযোগ প্রদান, সাবস্টেশন সহ 132 কেভিএ ট্রান্সমিশন টাওয়ার নির্মাণ, কেওয়াটখালীর জাতীয় গ্রিড উপকেন্দ্র পর্যন্ত 5 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল স্থাপন এবং 1 কিলোমিটার ওভারহেড ট্রান্সমিশন সঞ্চালন লাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। এখন ইকুইপমেন্ট টেস্টিং ও কমিশনিং এর শেষ মুহূর্তের কাজ চলছে। গত আগস্ট মাসের মধ্যেই এর যন্ত্রপাতি স্থাপন সহ সকল কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী অক্টোবরের মধ্যেই বাণিজ্যিকভাবে এর উৎপাদন শুরু হবে। প্রকল্প পরিচালক জানান, এই সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে আরও 50 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে এই অঞ্চলে বিদ্যুতের লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যা অনেকাংশে কমবে। 50 মেগাওয়াট সোলার প্ল্যান্ট এখানে হওয়ার কারণে ময়মনসিংহের যে গ্রিডের এবং আশপাশ এলাকায় যে ভোল্টেজের সমস্যা আছে সেই ভোল্টেজের সমস্যাগুলি দূরীভূত হবে এবং যে এলাকার একটা উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, এলাকার কর্মসংস্থান, টোটালি একটা উন্নতির ছাপ ময়মনসিংহে পড়বে। আগামী অক্টোবর মাসের শুরুতেই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে জানান বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের পরিচালক। প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে শুভ উদ্বোধন করা। ওনার কাছ থেকে সময় এবং তারিখ পেলে নিজেটা অফিসিয়ালি এটা ঘোষণা দিয়ে এর শুভ উদ্বোধন করার চেষ্টা করব। 2018 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 174 একর জমির উপর প্রায় 800 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তির এই সৌরবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বিএনপি বিদেশে বসে সরকার পতনের ষড়যন্ত্র করে আবার দেশে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে। এটি তাদের ষড়যন্ত্রের রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সকালে অনলাইনে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি একথা বলেন। তারা বিদেশে বসে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করে আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলছেন। এ থেকে বিএনপি দ্বিচারিতা এবং ষড়যন্ত্রের রাজনীতি স্পষ্ট হয়। মুখে নির্বাচন আর গণতন্ত্র, অন্তরে দ্বিচারিতার ষড়যন্ত্র। এটাই বিএনপির রাজনৈতিক দর্শন। কখনো জেদ্দা, কখনো আবুধাবি, কখনো লন্ডনে, যেখানেই গোপন বৈঠক করুন সব খবরই কিন্তু সরকার পায়। সিনেমায় সুদিন ফিরিয়ে আনতে নতুন নতুন সিনেমা হল নির্মাণ সহ বিশেষ তহবিল গঠনের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। গতকাল তথ্য ভবনে ভালোবাসা প্রীতিলতা সিনেমার মহরত অনুষ্ঠানে তিনি একথা জানান। সিনেমায় যেন ইতিহাস বিকৃত না হয় সেদিকে খেয়াল রাখতে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল এবং যে সিনেমা হলগুলো চালু আছে সেগুলো আধুনিকায়নের জন্য এবং নতুন সিনেমা হল নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছিলাম একটি বিশেষ তহবিল গঠন করার জন্য।
মাননীয় প্রধানমন্ত্রী সেই বিশেষ তহবিল গঠন করার অনুমতি দিয়েছে। দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিলের মাধ্যমে ডাকাতি করলেও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার কোনো দায়িত্ব নিচ্ছে না বলে অভিযোগ ঢাকা উত্তরের মেয়রের। অন্যদিকে এসব চিকিৎসা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানান ঢাকা দক্ষিণের মেয়র। আর এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাজধানীতে প্রতিদিন প্রায় 4000 মেট্রিক টন বর্জ্য উৎপাদিত হয়। এর মধ্যে 200 মেট্রিক টনের বেশি ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য। বেসরকারি সংস্থা প্রিজম বাংলাদেশের তথ্য মতে দেশের 14,770টি সরকারি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 1,500 প্রতিষ্ঠানের বর্জ্য সঠিক নিয়মে ধ্বংস করা হয়। এসব হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে সরকার। এ অবস্থায় বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার এর উদ্যোগে এক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের মেয়র সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় উত্তরের মেয়র চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সহ হাসপাতাল কর্তৃপক্ষের রোগীর কাছ থেকে অতিরিক্ত বিল নেয়ার অভিযোগ করেন। যে বিভিন্ন হাসপাতালগুলা মানুষ থেকে ডাকাতির মাধ্যমে তারা পয়সা নিচ্ছে, জমি জমা বেচা হাসপাতালের বিল পরিশোধ করছে। বর্জ্যগুলোকে নিয়ে কোথায় রাখবো এটা টোটাল একটা কিন্তু ডিসিপ্লিন কিন্তু করা দরকার। চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনার কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র। এই চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সহ প্রত্যেকটা বিষয়ে আমরা উল্লেখ করব, আমরা তাদেরকে নিবন্ধনের মাধ্যমে এনে তাদেরকে এই বাস্তবায়ন করব। নিবন্ধন ব্যতীত বেসরকারি হাসপাতাল ক্লিনিক এগুলো আর চলতে দেওয়া হবে না। চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে যথাযথ উদ্যোগ নেয়ার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় যে সমস্ত আপনার লজিস্টিক সাপোর্ট নাই ওগুলো এনশিওর করবেন, আর না হলে তাদের ক্লিনিক অবশ্যই বন্ধ দেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মেয়রদেরকে উদ্বুদ্ধ করব। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগ সমন্বিত উদ্যোগে কাজ করবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। অভিযান হলো এই জন্য যাতে নাকি এই কাজটা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিশ্বখ্যাত ব্র্যান্ড রোলেক্স, টাইটানের ঘড়ি, সিটিজেন ও ক্যাসিও ক্যালকুলেটর সহ বিশ্বের নামি দামি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য অর্ধেক দামে বিক্রি হচ্ছে রাজধানীর পাটুয়াটুলিতে। র্যাবের অভিযানে মিলেছে গ্রাহক ঠকানোর এমন ব্যবসার খবর। বিক্রেতারাও বিষয়টি স্বীকার করে বলছেন চাহিদার কারণেই এসব বিক্রি করছেন তারা। রোলেক্স, টাইটানের মতো বিশ্বখ্যাত সব ব্র্যান্ড থরে থরে সাজানো শোকেসে, গোডাউনেও রয়েছে ব্যাপক মজুদ, তবে একটু আসল নয়, নকল সবই। এজন্য এক ফাঁকির রাজ্য। রাজধানীর পাটুয়াটুলির হাজী ইলিয়াস মার্কেটে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা মেলে এমন চিত্রের। শুধু ঘড়িই নয়, রয়েছে ক্যালকুলেটর সহ আরও কিছু পণ্য। মোড়ক দেখতে আসল হলেও ভেতরের পণ্যটি তৈরি হয় দেশেই। আবার কিছু পণ্য নকল করে বানিয়ে নিয়ে আসা হয় চীন থেকে। নকল পণ্য বিক্রির কথা স্বীকার করে বিক্রেতারা বলছেন যে কোনো ব্র্যান্ডের ঘড়ি ও ক্যালকুলেটর তৈরি করতে পারেন তারা। নাম ছাড়াও চলবে, নাম হইলেও চলবে। এখন চাইনিজরা দিছে, কেউ আইনা আমাদেরকে দিচ্ছে। চকবাজার, মৌলভীবাজার থেকে আয়না বিক্রি করে, তো অরিজিনাল মাল ওইখানে বিক্রি করে, পাশাপাশি চায়নার যে কিছু নকল ব্র্যান্ড সেগুলো বিক্রি করে। আমরা অরিজিনাল এবং কপি যেটা দুইটাই বিক্রি করি। যারা এখানে এজেন্ট আছেন তারা প্রতিদিন আমাদেরকে রেট দিয়ে দেয়। র্যাব বলছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অতি মুনাফার জন্য ভোক্তাদের ঠকাচ্ছেন। ক্যাসিও, সিটিজেন সহ আরও কয়েকটি কোম্পানির নকল পণ্য বিক্রি হচ্ছে। এই সমস্ত পণ্যগুলি কিন্তু আপনার অরিজিনাল পণ্যটিকে কয়েক বছর যায়, আর এই ধরনের পণ্যগুলি কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ফলে কিন্তু ভোক্তা বা ক্রেতারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আশুলিয়া থেকে 20 লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদনহীন কার্বোনেটেড বেভারেজ জব্দ করেছে বিএসটিআই। গতকাল সকালে আশুলিয়ার 10দাহি এলাকায় গ্রুপ G50 বেভারেজ লিমিটেড থেকে রয়্যাল টাইগার ও স্পিডের আদলে প্রস্তুতকৃত বিপুল পরিমাণ নকল ও মানহীন ড্রিঙ্কস জব্দ করে বিএসটিআই। এর মধ্যে রয়েছে রিয়েল টাইগার, ব্যাকআপ, রয়্যাল টাইগার, স্পিড, ডেল্টা অরেঞ্জ, D50 ব্র্যান্ডের কার্বোনেটেড বেভারেজ। প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। উৎপাদন করছে সেবা দিচ্ছে এবং বিএসটিআই লোগো যারা ব্যবহার করছে না তাদের বিরুদ্ধে আমরা আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গত মাসে আমরা সারা বাংলাদেশে 71টি মোবাইল কোর্ট আমরা পরিচালনা করেছি। আমাদের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। আমাদের আজকে ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণ এবং আমদানি নিষিদ্ধ প্রসাধনী বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে 40,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট SM রাকিবুল হাসানের নেতৃত্বে গতকাল দুপুরে শহরের গনি মাস্তান সড়কে অভিযান চালায় র্যাব 6। এ সময় মেসার্স দিলীপ স্টোর নামে একটি দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ এবং আমদানি নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। পাশাপাশি মালিক দিলীপ বিশ্বাসকে 40,000 টাকা জরিমানা করা হয়। চেক জালিয়াতির মামলায় রিজেন্টের শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আদালত। ঢাকা মহানগর তৃতীয় যুগ্ম দায়রা জজ মোহাম্মদ আলামিন এদিন ধার্য করেন। এর আগে গতকাল সকাল 11টার দিকে শাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 2017 সালে রিজেন্ট হাসপাতাল ও শাহেদ সহ 3 জনের বিরুদ্ধে CMM আদালতে 2 কোটি টাকার চেক প্রতারণার মামলা করে ফার্মার্স ব্যাংক। 2018 সালের 30 এপ্রিল এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরবর্তীতে 20 আগস্ট মামলাটিতে বিচারের জন্য মহানগর তৃতীয় যুগ্ম দায়রা জজ আদালতে পাঠানো হয়। জেকেজি কাণ্ডের হোতা কারাবন্দী ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর জাতীয় পরিচয়পত্র জালিয়াতি তদন্ত প্রতিবেদন আগামী সপ্তাহের মধ্যেই দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। গতকাল দুপুরে অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, দ্বৈত ভোটার হওয়ার কারণে সাবরিনা ছাড়াও NID ব্লক করে দেয়া হয়েছে আরও 927 জনের। এই তদন্ত প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে আমরা সকল প্রতিবেদন কম্পাইল করব এবং যারা যারা দোষী ব্যক্তি হিসেবে চিহ্নিত হবে অথবা দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া যাবে, আমরা মাননীয় কমিশন নির্দেশনা প্রদান করেছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। আমাদের যে প্রজেক্টে যারা ইতিপূর্বে চাকরিচ্যুত করেছি এবং এর মধ্যে ঢাকাতে যে 2 জন ডাটা এন্ট্রি অপারেটর সম্পৃক্ততা পাওয়া গেছে, এই আমরা শুধু চাকরিচ্যুত না, তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মামলা করতে যাচ্ছি। এবার দেখে আসবো ভোরের বরিশালের লঞ্চ টার্মিনাল মানে যাত্রী আসা যাওয়া, ব্যস্ততা, হইচই। যাত্রী আসা যাওয়ার খবর জানাতে এই মুহূর্তে বরিশাল লঞ্চ টার্মিনাল আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সোহাগ। রাব্বি, আপনি যেমনটি বলছিলেন, আসলে বলা হয়ে থাকে বরিশাল নগরী জেগে ওঠার আগে জেগে ওঠে বরিশাল নদীবন্দর। কথাটি কিন্তু আসলেই সঠিক। কারণটি হচ্ছে যে ঠিক 3:30টার দিকে, ভোররাত 3:30টার দিকে আজকে বরিশাল নদীবন্দরের যে লঞ্চগুলো ঢাকা থেকে যেগুলো গতকালকে রাতে ছেড়ে এসেছে সেগুলো কিন্তু বরিশাল নদীবন্দরে পৌঁছে গেছে। 3:30 থেকে আসতে শুরু করেছে। একটি একটি করে লঞ্চ আজকে বরিশাল নদীবন্দরে পৌঁছে গেছে সময়ের মধ্যেই। যে লঞ্চগুলো আছে আজকে পারাবত 9, পারাবত 12, সুরভি 8, সুন্দরবন 10, মানামি আর অ্যাডভেঞ্চার 1 সব শুরুতে এসেছে আজকে সুরভি 8 নামের লঞ্চটি। একে একে সব শেষে এসেছে আজকে অ্যাডভেঞ্চার 1। তো প্রতিদিনই কিন্তু এরকম হয়ে থাকে এবং এই লঞ্চের যে বিষয়টি আসলে আমরা কথা বলেছিলাম, এখানকার যারা যাত্রী রয়েছেন আজকে কমপক্ষে 15 থেকে 18,000 যাত্রী বরিশালে এসে পৌঁছেছেন 6টি লঞ্চে। এই যাত্রীদের মধ্যে আমরা যেটা জানতে পেরেছি তাদের সঙ্গে কথা বলে, অনেকেই এসেছেন এই প্রথমবারের মতো, কেউ কেউ এসেছেন বরিশালের স্থায়ী বাসিন্দা। সাধারণত যারা বৃহস্পতিবার কিন্তু লঞ্চগুলোতে ভিড় থাকে, আবার শনিবারও ভিড় থাকে। তো এই যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, আসলে নৌপথ কিন্তু এই এলাকার মানুষের বলা হয়ে থাকে প্রাণ। কারণটি হচ্ছে যে নৌপথে আরামদায়ক, মজাদার এবং সব কিছু, এবং সেই কথাটাই বলছিলেন। আমরা এখানে কয়েকজন যাত্রী পেয়েছি, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একটু আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই, যদি বলেন যে নৌপথে কেন যাতায়াত করেন, কেমন লাগে, সব কিছু মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনবো। আসলে সড়ক পথ, নৌপথ, বিমান পথের মধ্যে নৌপথকে আমরা বেছে নেই। এর কারণ হচ্ছে যে এখানে যাতায়াতের ক্ষেত্রে, ঢাকা বরিশাল নৌপথে যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। বিশেষ করে নৌপথে আরামদায়ক এবং প্রাকৃতিক দৃশ্যগুলো এবং এনভায়রনমেন্ট সব কিছুই ভালো লাগে। আবার ওয়াশের ব্যবস্থা আছে, বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে, ইভেন নামাজ পড়ার জায়গা আছে। আবার দেখা যাচ্ছে যে আপনার কেউ অসুস্থ হয়ে গেল, ফার্মেসি আছে, ওষুধ
সকল বিষয় মিলিয়ে আসলে এই নৌপথটা মানে আমাদের জন্য খুবই আরামদায়ক। আর এছাড়াও আপনার নদীর যে দৃশ্যগুলো আমাদের আসলে মনকে উৎফুল্ল করে এবং ভালো লাগে আর কি। এর জন্য জার্নির ক্ষেত্রে আমরা নৌপথকে বেছে নিই। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনকে পেয়েছি, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। কি বলবেন, আপনার বাড়ি কোথায় এবং বরিশালে কেন এসেছেন এবং নৌপথটা কেন প্রিফার করেন যদি একটু বলেন? অ্যাকচুয়ালি আমি একজন স্টুডেন্ট, আমি ইন্টারমিডিয়েটের মানে এসএসসি ক্যান্ডিডেট 2020। আমি মানে আমার বাড়ি বরিশালের বরগুনা জেলাতে, কিন্তু আমি আসছি যে বরিশালের লঞ্চে। তো আমি অলওয়েজ লঞ্চেই যাওয়া আসা করি মানে যাতায়াতের ক্ষেত্রে। তো লঞ্চে অনেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করা যায়, যেমন ধরতে গেলে আমরা বাসায় যেরকম শুয়ে মানে রাত্র কাটাতে পারি, এখানেও ওই রকমের ক্যাবিনের ব্যবস্থা আছে, যার জন্য আমরা সারা রাত্র এখানে খুব ভালোভাবেই আসতে পারি। ওকে, ধন্যবাদ। এবার আমরা আরেকজনের কাছে যাব, একটু বলবেন আপনি কি এই প্রথমবারের মতো বলছিলেন যে প্রথমবারের মতো এসেছেন, আপনার অনুভূতিটা যদি বলেন এই লঞ্চে যাতায়াতে। আসলে আমি প্রথমবার আসছি আজকে নতুন লঞ্চে, আমার অনেক ভালো লাগছে। আর একটা দুর্ঘটনা হয়েছে এই জন্য আর কিছু করতে পারি নাই। আর আমি অনেক খুশি, অনেক ভালো লাগতেছে আমার। আসলে কোথা থেকে এসেছেন? আমি আসছি হলো ঢাকা থেকে, আমি থাকি ঢাকায়, আমার বাড়ি হচ্ছে কক্সবাজার। আমি আসছি বিয়া খাইতে আসছি। ধন্যবাদ আপনাকে। এই যেমনটি শুনছিলেন, আসলে যারা এই যাতায়াত করে থাকেন তারা কিন্তু লঞ্চের ভ্রমণটাকে অত্যন্ত আনন্দদায়ক বলে তারা বলছেন। নানান কারণে যে কথাটি বলার চেষ্টা করেছেন তারা, সেটি হচ্ছে যে একটি হচ্ছে আরামদায়ক, আর একটি হচ্ছে কম ভাড়া, আর হচ্ছে প্রাকৃতিক এবং মনোরম পরিবেশ রয়েছে, যে সেটিকে দেখার সুযোগ কিন্তু এই লঞ্চই হয়ে থাকে। আসলে এখানে কিন্তু বিলাসবহুল যে লঞ্চগুলো রয়েছে ঢাকা বরিশাল নৌপথের, প্রত্যেকটি লঞ্চে কিন্তু যেমন ইকোনমিক ক্লাস রয়েছে, সেরকম বিলাসবহুল রয়েছে, শ্রেণী রয়েছে, আবার কিন্তু ডেক এবং সাধারণ শ্রেণীও রয়েছে। এবং এই অবস্থা কিন্তু ঢাকা বরিশাল নৌপথে যারা যাতায়াত করেন তাদের কিন্তু জানা রয়েছে। যেমন এক একটি লঞ্চে যেমন 250 টাকায়ও যাতায়াত করা যায়, ডেক শ্রেণী বলা হয়ে থাকে। আবার এমনও জায়গা রয়েছে যে প্রতিটি কেবিনের ভাড়া কিন্তু 1000 থেকে 1200 টাকা, আবার 7500 টাকা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ ভাড়া রয়েছে কেবিনের। এবং সেই প্রত্যেকটি কেবিনই কিন্তু আসলে এমন কিছু জিনিসপত্র সেখানে রয়েছে, যেমন ফ্রিজ, সোফা, খাট সহ, অর্থাৎ একটি বেডরুমের মধ্যে যা থাকার কথা, যা যা থাকে তার বেশিরভাগ অংশই কিন্তু এই কেবিনের মধ্যে থাকে। এবং যারা এই লঞ্চে যাতায়াত করেননি আসলে তারা কিন্তু বুঝবেন না যে বিষয়টি আসলে কি, এই সব লঞ্চগুলোর মধ্যে কিভাবে কি পরিস্থিতি যাতায়াত করতে হয় বা কিভাবে যাতায়াত করেন। তো তিনটি পথে কিন্তু যাতায়াত করা যায় বরিশালে: আকাশপথে, নৌপথে এবং সড়ক পথে। তো উপকূলীয় এলাকা বরিশাল সহ এই যে বরিশাল বিভাগের যে 6টি জেলা রয়েছে এবং আশপাশের যেসব জেলা রয়েছে, এর মধ্যে সবগুলো জেলার মানুষও কিন্তু এই নৌপথেই ভ্রমণ করে থাকেন। তার মূল কারণ কিন্তু আসলে এই নৌপথের যে লঞ্চগুলো চলাচল করে, এগুলো কিন্তু ঢাকা বরিশাল নৌপথের লঞ্চগুলো দিনের বেলার চেয়ে রাতের বেলায় চলাচল করে। দিনের বেলাও রয়েছে গ্রিনল্যান্ড নামে একটি নৌযান, তবে রাতের বেলার নৌযানের সংখ্যা কিন্তু বেশি এবং এখানেই কিন্তু যাতায়াত করতে কমফোর্ট ফিল করেন সাধারণ মানুষ। তো এই ছিল মোটামুটি বরিশাল নদীবন্দর থেকে এই যে প্রতিদিন নদীবন্দরে কি পরিস্থিতি হয়ে থাকে। আজকে ছুটির দিন, আমরা সেটা দেখাবার চেষ্টা করলাম দর্শকদের। বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। এদিকে নাব্য সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এ ব্যাপারে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। উজ্জ্বল, রাব্বি, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি যে ফেরি রুট, সেখানে কিন্তু বিপর্যয় চলছে প্রায় মাসকাল হয়ে গেল। এখানকার মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নেই। আজকে যে এই শুক্রবার ছুটির দিনে আমরা দেখছি যে ভোরবেলা থেকেই হাজার হাজার মানুষ এসে কিন্তু এখানে দুর্ভোগ পাচ্ছে এবং আপনি দেখেন যে কত গাড়ি কিন্তু অপেক্ষা করছে। এই গাড়িগুলো কিন্তু এই সকালবেলা আসেনি, গেল রাত বা এর আগে দিন এসে তারা অপেক্ষা করছে, কোনোভাবে কিন্তু ফেরি মিলাতে পারছে না। কারণ আপনারা জানেন যে নাব্য সংকটের কারণে এখানে যে বহরের 17টি ফেরির মধ্যে ছোট আকারের মাত্র 6টি ফেরি চলাচল করছে, তাও আবার এই শুধু দিনের বেলায়, রাতে কোনো ফেরি চলাচল করছে না, যার কারণে মানুষের দুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে। এবং এই যে নাব্য সংকট, এখানে কিন্তু 9.5 কিলোমিটার দূরত্ব এই শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি,
এবং এই 9.5 কিলোমিটারের মধ্যে শুধুমাত্র কিন্তু 1 কিলোমিটার এলাকায় কিন্তু এই নাব্য সংকট, এবং সেখানে বিআইডব্লিউটি এর যে ড্রেজিং সেগুলো কিন্তু চলছে, কিন্তু তারপরেও কিন্তু এই নাব্য সংকট মোকাবেলা তারা করতে পারছে না। এই নিয়ে কিন্তু ঘাট ব্যবহারকারীদের নানা রকম প্রশ্ন রয়েছে যে এত এই পদ্মা সেতু এখানে হচ্ছে, এটা স্থায়ী সমাধান হবে এবং এই পদ্মা সেতুর মধ্য দিয়ে এই দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ কমবে, কিন্তু এই যে এর আগের যে অবস্থা, এই সামান্য 1 কিলোমিটার পথের যে নাব্য সংকট, এই নাব্য না ফেরাবার যে কারণ সেটি কিন্তু তারা সঠিকভাবে জানতে পারছে না, এবং তারা বলছেন যে এই নাব্য সংকটে তাদের যথাযথ পরিকল্পনা আগে থেকে থাকা উচিত ছিল, এবং বিকল্প আরেকটি চ্যানেল থাকলে কিন্তু এই সমস্যাটি হতো না। এবং এখানে প্রতিদিন কিন্তু অন্তত 4000-এর বেশি গাড়ি কিন্তু এই রোড দিয়ে পারাপার হতো, এবং এই পদ্মা সেতুকে কেন্দ্র করে এখানকার যে সড়ক ব্যবস্থাটি অনেক উন্নত হওয়ার কারণে কিন্তু লোকজন এই রুটেই বেশি আসবার চেষ্টা করছে, কিন্তু এসেই কিন্তু এই সামান্য যে 9.5 কিলোমিটারের নদীপথ, এই নদীপথটুকু পার হতে গিয়ে তারা আটকে যাচ্ছে, এবং এই ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার কারণে এই অঞ্চলের কিন্তু অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়েছে। এখানকার ব্যবসা বাণিজ্য, উৎপাদিত কৃষি পণ্য সেগুলো কিন্তু যথাযথভাবে বাজারজাত করা যাচ্ছে না, কারণ ট্রাকগুলো এসে দিনের পর দিন তারা অপেক্ষা করছে এবং এই ঘাটে অবর্ণনীয় দুর্ভোগ তারা পোহাচ্ছে। এর বাইরে যে লোকজন যারা ফেরিতে উঠতে পারছে না, তারা কিন্তু এই লঞ্চে এবং স্পিড বোটে ভিড় করে গাদাগাদি করে কিন্তু তারা পার হচ্ছে, এবং সেটিও কিন্তু ঝুঁকি রয়েছে। এই পদ্মা উত্তাল সেই প্রবল স্রোতের মধ্যে এই স্পিড বোট এবং লঞ্চগুলো পার হওয়ার বিষয়। আর এই যে শিমুলিয়া ঘাট, এই ঘাটে কিন্তু ভাঙন দেখা দিয়েছে 3 দফা, এবং 3 দফা ভাঙনে কিন্তু ক্ষত বিক্ষত এই ঘাট। এখানকার মানুষের এই নানা রকম চ্যালেঞ্জ এখানে চলছে, এবং শরতের এই সকালটি এত চমৎকার হলেও যে মানুষের দুর্ভোগটা কিন্তু অনেক কষ্টের। এই ছিল এখানকার সর্বশেষ। রাব্বি, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল সকালে রংপুরের পীরগঞ্জে শেখ কামাল আইটি অ্যান্ড ইনকিউবেশন সেন্টার উদ্বোধন শেষে মন্ত্রী একথা বলেন। সাইবার সিকিউরিটির জন্য মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আমরা কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম গঠন করেছি। আমাদের ফরেনসিক ল্যাব আমরা স্থাপন করেছি, যাতে সাইবার ক্রিমিনালদেরকে ট্র্যাক ডাউন করা যায় এবং এই অপরাধগুলোকে চিহ্নিত করে তাদের তথ্য প্রমাণগুলো ডিজিটাল মাধ্যম থেকে পাওয়া যায়, তার জন্য আমরা ফরেনসিক ল্যাব গঠন করেছি। নীলফামারীতে অপহরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে সৈয়দপুরের ধলাগাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আহসান তারিকের আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় 2004 সালের 10 জুন ও এলাকার রাজমিস্ত্রি মতিয়ার রহমানের স্ত্রী ও শিশু সন্তানকে অপহরণ করে প্রতিবেশী লুৎফুর রহমান। এই ঘটনায় করা মামলায় 16 বছর পর দেয়া রায়ে পলাতক লুৎফুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। কিশোরগঞ্জের ভৈরবে ভেজাল মশলা মিলে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় বিপুল পরিমাণ নকল মশলা সহ 3 জনকে আটক করা হয়েছে। র্যাব জানায়, নিম্নমানের মরিচ, হলুদ, ধনিয়ার সঙ্গে চালের গুঁড়া, কয়লা ও রং মিশিয়ে মশলা বানানোর খবরে গতরাতে শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেঘনা মশলা মিলে ভেজাল মশলা সহ হাতে নাতে আটক করা হয় প্রতিষ্ঠানটির মালিক আবুল হাশেম সহ 3 জনকে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ভৈরব থানায় হস্তান্তর করা হয়। বিশ্বের 11টি দেশে খোলা ঋণপত্রের পেঁয়াজ না আসা পর্যন্ত স্থির হচ্ছে না বাজার। ভারত রপ্তানি বন্ধ করায় চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের মজুত অনেকটা শেষের পথে, তাই আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। এই অবস্থায় ব্যবসায়ীরা বলছেন, বাজার স্থিতিশীল রাখতে হলে চট্টগ্রাম বন্দর দিয়ে দ্রুত আনতে হবে পেঁয়াজ। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
প্রতিদিন চট্টগ্রামের খাতুনগঞ্জে স্থলবন্দরগুলো থেকে আসে 250 থেকে 300 মেট্রিক টন পেঁয়াজ, কিন্তু 14 সেপ্টেম্বর ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় থমকে গেছে সরবরাহ। গুদামে থাকা পেঁয়াজও প্রায় এখন শেষ, তাই 2-1 দিনের ব্যবধানে আবারও 3 থেকে 6 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকার মধ্যে। যে পরিমাণ পেঁয়াজ খাতুনগঞ্জে আছে তাতে 2 থেকে 3 দিন যেতে পারে। এখন বর্তমানে যে পেঁয়াজগুলো আছে এগুলো বেচা কিনা যদি হয়ে যায়, বাইরে থেকে পেঁয়াজ না আসে, তাহলে পেঁয়াজের বাজারটা আরও বেড়ে যাবে। ব্যবসায়ী নেতারা বলছেন মজুদ পেঁয়াজে আর কয়েকদিন বাজার সামাল দেওয়া যাবে, তবে বিভিন্ন দেশের পেঁয়াজ না আসা পর্যন্ত স্বাভাবিক হবে না বাজার। আগামী সপ্তাহে যদি পেঁয়াজগুলো যদি না আসে এবং ফুডের না আসে এবং না পৌঁছে আমাদের আড়তে, তাহলে অটোমেটিকলি আপনি দেখবেন তখন ক্রেতা ভোক্তা বেড়ে যাবে, ক্রেতা বেড়ে যাবে, আলটিমেটলি পেঁয়াজের দামটা বেড়ে যাবে। এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত পেঁয়াজ আনতে আমদানিকারকদের সহায়তার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীরা এখন একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে, যেমন যদি মালগুলি আসে ওই সময় যদি ভারত যদি আবার আমাদেরকে মাল দিতে শুরু করে, তারা যারা আমদানি করছে আমদানিকারক তারা হয়তো ক্ষতির মুখে পড়তে পারে। তো এদিক দিয়ে একটু সরকারের বিবেচনা করা উচিত। ভারতের নির্ভরশীলতার কারণে আজকে আমাদের যে সমস্যা হয়েছে, এটা সংকট কাটাতে আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত বিকল্প পথে আমরা পেঁয়াজ আমদানি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এটা একটা সমস্যা থেকেই যাবে। চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের তথ্য মতে এ পর্যন্ত 65টি প্রতিষ্ঠান 11টি দেশ থেকে 1,35,000 মেট্রিক টন পেঁয়াজ আনার অনুমতিপত্র নিয়েছে। বেশ কিছু আমদানিকারক ও শিল্প প্রতিষ্ঠানের পেঁয়াজ আসার পথে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দুদফা বন্যার পর এবার নদী ভাঙনে দিশেহারা বগুড়ার সারিয়াকান্দির কয়েকটি ইউনিয়নের মানুষ। বাড়িঘর, রাস্তাঘাট, এমনকি বিদ্যালয় নদী গর্ভে। অসহায় মানুষদের আকুতি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তাদের সম্পদ রক্ষার। আর বিলীন হওয়া বিদ্যালয় নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। বগুড়ার চরাঞ্চল ঘুরে মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বাঙালি নদীর ভাঙনে জমিজমা হারিয়ে অসহায় সইমুদ্দিন। শেষ বয়সে বাড়ি ভিটার জন্য কোথায় ঠাঁই মিলবে? শুধু তিনি নন, সারিয়াকান্দির নার্সি ইউনিয়নের গোদাগাড়ি, গণকপাড়া, মালিপাড়া গ্রামের অনেকের আতঙ্ক এখন নদী ভাঙন। জমিগুলোর মেলার আবাদ হয়, এই আবাদ খাই আমরা বাইছি। এখন নদী ভেঙে গেলে তো আমাদের দিন বাজার যাবার লাগে। আমার নিঃসহায় আমরা নিঃসম্বল, আমার কিছুই ছিল না, থাকবে না। বাড়ি ঘরগুলো অক্কা করে দেয় না না তো বাড়ি ঘর মোট আমাদের শেষ হয়ে যাবে, আমরা কুড়ি যা আশ্রয় নেবো, কুড়ি যা থাকবো। হাট শেরপুর ইউনিয়নের চরদিঘিপাড়া প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হচ্ছে। 2005 সালে নির্মিত বিদ্যালয়টিতে অনেক স্মৃতি শিক্ষার্থীদের। দুশ্চিন্তায় লেখাপড়া নিয়ে অভিভাবকরা। আমি ক্লাস 1-এ পড়তাম, এই স্কুল ভাঙে যাচ্ছে। আমার স্কুল ভেঙে যাচ্ছে, তার জন্য কষ্ট পাচ্ছি। এখন স্কুল তো হবি কুটি পড়বি কুটি, তার কোনো নিতে এখানে নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, ক্ষতিগ্রস্তদের জন্য সরকারিভাবে বরাদ্দ চাওয়া হয়েছে। প্রায় 1300 কোটি টাকা ব্যয়ে নদীর ড্রেজিংয়ের সাথে সাথে 2 তীর রক্ষার কাজ শুরু হবে। সেনাবাহিনীর মাধ্যমে এই কাজটা খুব অচিরেই শুরু হবে এবং এই কাজটা সম্পন্ন হলে আমরা আশা করি যে বাঙালি নদীর ভাঙনটাও খুব দ্রুত আমরা রক্ষা করতে পারব। সরকারি তথ্য মতে 2 সপ্তাহ ধরে চলা নদী ভাঙনে 8টি কমিউনিটি সেন্টার, 3টি বিদ্যালয় সহ কৃষি বিভাগের প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। টাঙ্গাইলের যমুনা নদীতে পানি কমতে শুরু করায় আবারও তীব্র ভাঙনের কবলে পড়েছে টাঙ্গাইলের সদর উপজেলার চরপৌলি, কাকুয়া, বেলটিয়া বাড়িসহ বেশ কয়েকটি গ্রাম। গত এক সপ্তাহে প্রায় শতাধিক ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেলেও এখনও ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এলাকা পরিদর্শনে এসে আবারও বাঁধ নির্মাণের আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। যমুনার তীব্র ভাঙনে চোখের সামনে এভাবেই গাছপালা ও বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই আবারও যমুনার ভাঙন শুরু হয়েছে টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি, কাকুয়া, বেলটিয়া বাড়ি সহ অন্তত 5টি গ্রাম। প্রতিদিনই নতুন নতুন ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। ভাঙনের তীব্রতা এতটাই বেশি যে অনেকে ঘরবাড়ি সরিয়ে নেওয়ারও সুযোগ পাচ্ছেন না। ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন এসব মানুষ। অনেকক্ষণ থামে আবার লাগে বাঙ্গরি, সারা যায় না। আমরা ওই দান খরাত কোনো কিচ্ছু চাই না,
আমরা এই নদী শাসন চাই। বর্তমানে ভাঙনের তীব্রতা অত্যাধিক বেশি, কারণ এ কয়েক দিন যা ভাঙছে আর এই 2 দিনে যা ভাঙছে তার ডবল হয়ে গেছে। সরকারিভাবে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। সেই সঙ্গে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণেরও দাবি জানান তিনি। স্থায়ীভাবে যদি একটা বন্দোবস্ত করেন, যদি ভাঙনটা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে অত্র এলাকার মানুষ সারা জনমের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এ সময় স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেন তিনি। তো এটা অনেক ব্যয়বহুল, এটা বললে আমরা রাতারাতি করতে পারি না। সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে যাতে করে আগামী মৌসুমে আগে আমরা কিছুটা করতে পারি, জনগণকে দেখাতে পারি যে আমরা কাজ করছি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবছর বন্যায় টাঙ্গাইল সদর উপজেলায় প্রায় 5টি গ্রামের শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। সময় সংবাদ, টাঙ্গাইল। নগর পত্নীতলায় পূর্বশত্রুতার জেরে রোপণ করা ধান খেতে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে 4 বিঘা জমির ধান পুড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষক। আর ওই ঘটনায় পত্নীতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বর্গা চাষী নুরুন নবী। জমির মালিক শামসুল হুদা চৌধুরী জানান, থিরশিন মাঠ এলাকার ওই জমি দীর্ঘদিন ভোগ দখলের পর তা বর্গা দেওয়া হয়, কিন্তু সম্প্রতি একই এলাকার লেলিন চৌধুরী ওই জমির অংশ তার দাবি করেন। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ হলেও কোনো জমির বৈধ কাগজপত্র দেখাতে পারেনি লেলিন। তাই ক্ষুব্ধ হয়ে সে এই ঘটনা ঘটাতে পারে বলে দাবি তার। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার দাবি করেন চাষিরা। কে বা কাহারা 5-7 দিন আগে আমার জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে আমার ফসলের ব্যাপক ক্ষতি করেছে। যদি জমি পাওনা থাকে তাহলে তার জমি, সেই জমি সেটা কোর্ট বুঝবে বা আদালত বুঝবে। তার এভাবে ধান নষ্ট করাটা এটা একেবারে গঠিত একটা কাজ হয়েছে। ভোরের দিকে জমজমাট থাকে সবজির বাজার, তেমনি এক সবজির বাজারের খবর জানাতে এই মুহূর্তে দিনাজপুর শহরের বড়মাঠ বাজার এলাকা আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। দুলাল, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু সবজির দাম অনেক বেড়ে গেছে। প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে গেছে। আপনাকে এটা জানাতে পারি যে দিনাজপুরে বর্তমানে এই সবজির বাজারে আপনার করলা যেটা আপনার বিক্রি হতো 40 থেকে 45 টাকা, এখন বিক্রি হচ্ছে এটা খুচরা বাজারে 60 থেকে 70 টাকা। বেগুন এবং আলু, বেগুন এবং ঢেঁড়স এটা আপনার আগে 40 টাকা বিক্রি হতো, এখন 50 টাকা থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি ঢেঁড়স, চিচিঙ্গা এইসব জিনিসই 10 থেকে 20 টাকা করে আপনার বেড়ে গেছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এখানে যে সবজিগুলো নিয়ে আসা, বিশেষ করে লাউ, কুমড়ো, এগুলো আগে প্রতি পিস বিক্রি হতো আপনার 30 থেকে 35 টাকা, আজকে কিন্তু 40 থেকে 45 টাকা এটা বিক্রি হচ্ছে। পাশাপাশি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে শাকের যে এখানে অনেক চাহিদা রয়েছে। এই শাক প্রতি আটি কিন্তু বিক্রি হতো আগে 5 থেকে 10 টাকা, আজকে দেখছি সে শাক 15 থেকে 20 টাকা আপনার এটার দাম আটি বিক্রি হয়। এখানে লাল শাক, পুঁই শাক, কলমি শাক, আপনার কচু শাক, এইসব শাক এখানে বিক্রি হয়। পাশাপাশি আপনাকে আরেকটু জানাতে চাই যে এখানে যারা আড়তদার, যারা পাইকার, তারা বলছেন যে অতি বৃষ্টির কারণে এখানে যারা এই সবজির ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি কারণে কিন্তু অনেক ফসল ডুবে যাওয়ার কারণে এখানে চাহিদার তুলনায় আমদানি বা সরবরাহ কিন্তু অনেক কম। এই কারণে যে সবজিগুলো বাজারে আসছে সেগুলো পাইকার এবং যারা আড়তদার রয়েছেন তারা এগুলো বেশি দামে কিনছেন। এই বেশি দামে কেনার কারণে কিন্তু এর প্রভাব কিন্তু খুচরো বাজারে আপনার পড়ে। এই কারণে আপনার বেশি দাম দিয়ে আপনার যারা খুচরা বিক্রেতা কিন্তু বেশি দামে বিক্রি করার কারণে যারা নিম্ন আয়ের মানুষ বা নিম্ন মধ্যবিত্ত, তারা সীমিত আয়ের মানুষ, তারা যখন তাদের নিজস্ব যে বাজেট নিয়ে বাজারে আসছেন সেটি কিন্তু তারা কম দামে কিনতে পারছেন না। এটা বেশি দাম দিয়ে তাদের কিনতে হচ্ছে এবং তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। এখানে আমি আরো আপনার কথা বলেছি, যেহেতু করোনা পরিস্থিতির কারণে অনেকে বলছেন যে বাজারে যে মালামাল এখানে সরবরাহ করা হয় সেটা কিন্তু এখন অনেক কমে এসেছে এবং এই করোনার কারণে কিন্তু অনেকে আপনার আগে আসতেন না, এখন কিন্তু বাজারে যারা কৃষক তারা এখানে নিয়ে আসছেন। এবং যেহেতু উত্তরাঞ্চলে বা এই অঞ্চলে আপনার গত 7-8 দিন ধরে
আপনার বৃষ্টিপাত হচ্ছে, এটি একটি অন্যতম কারণ বলে তারা জানিয়েছেন। এবং এই যে কৃষি বিভাগের সঙ্গে আমরা আলাপ করেছিলাম, তারা বলেছেন যে এই সবজি আগাম সবজি না আসা পর্যন্ত সবজির দাম কিন্তু আপনার এই অবস্থায় থাকবে। কারণ আমরা বারবার বলছি বাজারে যে ক্রেতার সংখ্যা সেই অনুপাতে কিন্তু এখানে আপনার যে সবজি আসার কথা সেটা কিন্তু আসছে না। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে পারি, এখানে দিনাজপুরের 4টি বাজার রয়েছে, চক বাজার, রেল বাজার, বাহাদুর বাজারে সেটা কিন্তু আপনার যায়নি। করোনার কারণে কিন্তু বড় মাঠে বাজারটি নিয়ে আসা হয়েছে। তবে এই বাজারে যে স্বাভাবিক যে পরিবেশ সেটা কিন্তু আপনার আগামীতে হইতে পারে। তো আমার কাছে সবজির বাজার থেকে সর্বশেষ এই ছিল। রাব্বি। দিনাজপুর শহরের বড় মাঠ বাজার এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। নতুন কোনো করারোপ ছাড়াই আয় ব্যয় সমান রেখে মৌলভীবাজার পৌরসভার 2020-21 সালের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে মৌলভীবাজার পৌরসভা সভাকক্ষে 97,16,33,680 টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ফজলুর রহমান। এবছর তার বাজেটে আয় ও ব্যয় দেখিয়েছেন 88,44,76,521 টাকা। সব খরচের পরও 52,32,000 টাকা ব্যাংকে উদ্বৃত্ত রয়েছে বলে জানান তিনি। এ সময় পৌরসভার 9টি ওয়ার্ডের পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ করলে প্রতিবাদের পথ বেছে নেওয়া ছাড়া শ্রমিকদের কোনো উপায় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের শ্যামপুর চিনিকলের শ্রমিকরা। গতকাল বিকেলে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সভা হয়। এতে বক্তারা বলেন 5 মাস ধরে চিনি কলের শ্রমিকরা বেতন পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে ছড়িয়ে পড়া গুঞ্জন শ্রমিকদের নতুন করে ভাবিয়ে তুলছে। চিনিকল বন্ধ করলে হাজার হাজার শ্রমিক ঘরে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির স্মরণে জয়পুরহাটে শোক সভা হয়েছে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি জয়পুরহাট জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা হয়। এতে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য, সংগঠনটির সভাপতি, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। রংপুরে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে মাছের অ্যাকুয়ারিয়াম। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেডিকেল পূর্ব গেইট এলাকায় আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাবু, ভোরের সময়ের খবর জানাতে এখন অবস্থান করছি রংপুর নগরীর মেডিকেল পূর্ব গেটের একটি বাড়িতে। আপনাকে বলে রাখি যে এই বাড়িটি সম্পূর্ণ ব্যতিক্রম এবং ভিন্ন একটি বাড়ি। আমরা আসলে নানা রকমের বাড়ি সম্পর্কে আমাদের ধারণা আছে, আমরা জেনে থাকি যে অনেক রকমের বাড়ি আছে, কিন্তু এই বাড়িটি হচ্ছে একটি মাছের বাড়ি বলা চলে। এই মেডিকেল পূর্ব গেট সংলগ্ন এই এলাকার বাড়িটিতে অন্তত 23 থেকে 24টি চৌবাচ্চা আছে একদম বাড়ির সামনেই, বাড়ির উঠানে। সেই চৌবাচ্চার ভিতরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এই ছোট ছোট নানা রং বেরঙের যে মাছ, যেই মাছগুলো অ্যাকুরিয়ামে মূলত চাষ করা হয়ে থাকে, ঠিক সেই মাছের চাষই কিন্তু এই বাড়িটিতে হয়। আপনাকে বলে রাখি যে একেবারে লাল, নীল, কমলা, হলুদ, বিভিন্ন যে হরেক রঙের যে মিশালি মাছ আছে সেই মাছেরই কিন্তু চাষ হচ্ছে এই বাড়িটিতে। সেই কারণে এই এলাকায় এই বাড়িটি অনেকটা মাছের বাড়ি, অর্থাৎ রঙিন মাছের বাড়ি হিসাবে এই এলাকায় ব্যাপক পরিচিতি আছে এই বাড়িটির। আপনাকে বলি যে মূলত শখের বশে যেই যারা নিজেদের বাসায় একেবারে অ্যাকুরিয়ামের ভেতরে মাছ চাষ করে থাকেন, রঙিন মাছ, সেই মাছগুলো কিন্তু এই বাড়িটি থেকে উৎপাদন হয় এবং এখান থেকে রংপুর শহরের যে বিভিন্ন রঙিন মাছের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে যায় এবং সেখান থেকে আবার ছোট ছোট শখের বশে যারা মাছ চাষ করে থাকেন তাদের হাতে চলে যায় এই মাছগুলো। আপনাকে বলে রাখি যে এই মূলত এই বাড়ির যিনি মালিক, অর্থাৎ এই রঙিন মাছ চাষের যিনি উদ্যোক্তা রবিউল ইসলাম মৃদুল, তিনি মূলত মৃদুল রহমান নামে এই এলাকায় পরিচিত। 2012 সালে তিনি এই মাছ শখের বশে এই মাছ চাষ শুরু করেন। মূলত মাত্র
30টি কার্প জাতীয় মাছ দিয়ে এই যাত্রা শুরু হয়। এই বাড়িতে রঙিন মাছ চাষের এই যাত্রা তিনি শুরু করেন। আমরা যদি আপনাকে বলি যে এখন এই বাড়িতে অন্তত 24-25টি চৌবাচ্চা আছে। এই চৌবাচ্চাগুলোতে আপনার এখন 30টি মাছ দিয়ে শুরু হলেও কিন্তু এখন হাজার হাজার মাছ এই চৌবাচ্চাগুলোতে চাষ করা হচ্ছে। তো আপনাকে একটু বলে রাখি যে এখানে মূলত এই বাড়িটি আপনার 62 শতক জমির উপরে একটি বাড়ি, এবং সেই বাড়ির যে বিশাল একটি উঠান আছে, উঠানে নানা রকমের গাছগাছালি আছে, এবং সেই ফাঁকে ফাঁকে এই চৌবাচ্চাগুলোতে মূলত এই মাছগুলো তিনি চাষ করছেন। আপনাকে বলি যে তিনি যেটি বলছেন যে এই মাছ চাষের মধ্য দিয়ে যে বিশেষ করে যারা শিক্ষিত বেকার আছে তারা আপনার হচ্ছে যে এখান থেকে স্বাবলম্বী হতে পারেন। তারা এখান থেকে এই মাছ চাষ করে তারা তাদের যে নিজেদের সংসারের আর্থিক সচ্ছলতা, সেই আর্থিক সচ্ছলতাও কিন্তু তারা নিয়ে আসতে পারেন। আপনার হচ্ছে যে এই এখানে আমি যদি বলি যে কি কি মাছ চাষ হয়, আপনাকে যদি নামগুলো বলতে চাই, যে এখানে আমরা যেটি দেখেছি যে আপনার কমেট, প্লাটি, সফটেল, কার্প, গোল্ড ফিশ, তারপর হচ্ছে অরেন্ডা, এলভিনে শার্ক, সিলভার শার্ক, গ্রামি, ব্লু, গোল্ডেন গ্রামি, মলি, গাপটি সহ নানা প্রজাতির মাছ মূলত এখানে চাষ হচ্ছে। এবং এই মাছগুলোই আপনার হচ্ছে যে এখান থেকে হাত বদল হয়ে আপনার যারা শখের বসে বাসা বাড়িতে অ্যাকুরিয়ামে মাছ চাষ করে থাকেন তাদের বাড়িতে যায়। তো মূলত এই রঙিন মাছ যিনি চাষ করেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই, বলবো, এবং তিনি আসলে কিভাবে এই মাছ চাষটা শুরু করেছিলেন সেই বিষয়ে তার কাছে জানবো। তিনি হয়তো আমাদেরকে বলবেন যে আসলে কোন প্রযুক্তি ব্যবহার করে তিনি এই মাছ চাষ করছেন। মৃদুল রহমান, আমরা মৃদুল রহমানের কাছে একটু জানতে চাই যে আপনি আসলে 12 সালে এটি শুরু করেছিলেন মাত্র 30টি মাছ দিয়ে, তারপর এখন আসলে আপনার সফলতার বিষয়টা বলবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? অ্যাকচুয়ালি এটা আমার শখে শুরু করা। তো একটা জিনিস দেখবেন যে আমরা আসলে সব সেক্টরে একটু পিছিয়ে ছিলাম। তো যেহেতু এটি একটি বৈদেশিক মুদ্রা অর্জনের বা বৈদেশিক মুদ্রা সেভ করার একটি আমদানি নির্ভরযোগ্য পণ্য, তো আমি প্রথমেই দেখলাম যে এটাকে যদি আমি বাজারজাত করি, তা প্রথমত আমরা আমদানি নির্ভর পণ্যটাকে দিয়ে কিছু বৈদেশিক মুদ্রা সেভ করতে পারি। তো দেখবেন যে থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা প্রথম সারির মাছ রপ্তানিকারক দেশ। তো আমরা কেন পিছিয়ে আছি, কেন পিছিয়ে ছিলাম? এরা তো অনেক পিছনে ছিল। তো আমাদের ছিল না উদ্যোক্তা। তো সেই উদ্যোক্তা না থাকার কারণেই আমরা পিছিয়ে ছিলাম। আমি প্রথমেই উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে কিছু মাছ তৈরি করে নিলাম, এবং সকল উদ্যোক্তাকে এই মাছ, আপনারা জানেন যে গত 2 বছর ধরে আমি উদ্যোক্তাদেরকে মাছ সরবরাহ করে এই মুহূর্তে আমার উদ্যোক্তার সংখ্যা হলো অনলাইন 7,000 উপরে, আবার অফলাইন 6,000-এর উপরে। এই 12-13 হাজার উদ্যোক্তাকে নিয়ে আমি আজকে যে পর্যায়ে আসতে পেরেছি এই 2 বছরে, সেটি হচ্ছে যে আমরা গত 2 বছরে 40% বা 40% আমদানি নির্ভরতা কমিয়ে ফেলতে সক্ষম হয়েছি। ধন্যবাদ মৃদুল রহমান। আমরা একটু কথা বলছিলাম যে এই রঙিন মাছের যিনি উদ্যোক্তা, যিনি এই রঙিন মাছ চাষ শুরু করেছিলেন, তিনি বলছিলেন যে এখন পর্যন্ত তিনি অন্তত 12 থেকে 13 হাজার উদ্যোক্তা তৈরি করেছেন, এবং এই মাছটা মূলত আমদানি নির্ভর ছিল। একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মাছগুলো আমদানি করতে হতো, কিন্তু এখন সেই আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়েই অন্তত তিনি এই মাছ চাষ শুরু করেছিলেন এবং ব্যাপক সাড়া পেয়েছেন।
এবং ইতিমধ্যেই অনেক শিক্ষিত বেকার তরুণ যাদের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে এই রঙিন মাছ চাষের উপর ভর করেই। তো রাব্বি, এই ছিল আমার কাছে রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট এলাকার যে রঙিন মাছের বাড়ি নামে পরিচিত একটি বাড়ি, সেই বাড়ি থেকে আমার কাছ থেকে সবশেষ খবর। রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে লাখ লাখ কুয়েত প্রবাসী আটকা পড়েছেন। কুয়েতের আকামা বিষয়ক মন্ত্রণালয়ের হিসেবে এ সংখ্যা 4,26,871 জন। কুয়েতের বৈধ রেসিডেন্স পারমিট থাকার পরও 23 আগস্ট থেকে এসব প্রবাসী নিজ দেশে আটকা পড়েছেন। কুয়েত থেকে বিস্তারিত জানিয়েছেন শরীফ মোহাম্মদ মিজানুর রহমান। ছুটিতে থাকা প্রবাসীদের আকামার মেয়াদ শেষ হলে আর ফিরতে পারছেন না। চরম বিপাকে পড়েছেন ছুটিতে থাকা প্রবাসীরা। করোনা মহামারীর কারণে লাখ লাখ কুয়েত প্রবাসী আটকা পড়ে আছেন বিশ্বের অন্যান্য দেশে। কুয়েতের আকামা বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল আনোয়ার আল বারজান এক বিবৃতিতে একথা জানিয়েছেন, রেসিডেন্সিয়ালের একটি সংশোধনী প্রণয়ন করার প্রক্রিয়া চলছে, যা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে। নিজ দেশে আটকে পড়া প্রবাসীদের ব্যাপারে আনোয়ার আল বারজান বলেন যে দেশের বাইরে বৈধ রেসিডেন্সি পারমিট সহ আটকে পড়া প্রবাসীদের সংখ্যা বর্তমানে 4,26,871 জন। এদের মধ্যে বাংলাদেশে রয়েছে প্রায় 15,000 থেকে 20,000। তবে যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ তারা কুয়েতে ফিরতে পারবেন না। এ সকল জটিলতা সমাধানে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা সরকারের কূটনৈতিক সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ সরকার এবং কুয়েত সরকার কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে এই সকল শ্রমিক ভাইদেরকে আবারও কুয়েত আসার জন্য ব্যবস্থা করে দিতে। যদি এসব শ্রমিকরা না আসতে পারেন তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের রেমিটেন্স প্রবাহ কমে যাবে। 2020 সালের 1 জানুয়ারির আগে যাদের কাজের চুক্তি বা আকামার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো জরিমানা ছাড়াই কুয়েত ত্যাগ করতে পারবেন। এক্ষেত্রে তারা পরবর্তীতে আবার ফিরে আসতে পারবেন। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। ইতালির ভ্যাকসিন মানবদেহে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর মধ্যেই রাজধানী রোমে আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হওয়ায় মিনি লকডাউনের চিন্তাভাবনা করছে সরকার। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। মার্চ এপ্রিলে ইতালি জুড়ে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিলে মৃত্যুর মিছিলে লাশ দাফনের জায়গা ছিল না যখন, তখনও রাজধানী রোমে আক্রান্তের সংখ্যা ছিল সীমিত। তবে দ্বিতীয় তরঙ্গে করোনার হানায় রাজধানী রোমে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা সংক্রমণের কারণে অনেক স্কুলের ক্লাস স্থগিত করা হয়েছে। কোয়ারেন্টিনে রাখা হয়েছে ওইসব ক্লাসের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের। এই পরিস্থিতিতে চলতেছে, যদি সরকার আবার কোনো কঠিনতম আরো যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা প্রবাসীরা এখানে যারা আছে আমরা খুব অসুবিধার মধ্যে পড়ে যাব। এদিকে বৃহস্পতিবার ইতালির তৈরি করা করোনা ভাইরাসের ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে মানবদেহে পরীক্ষা শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্পেরান্সা জানিয়েছেন, এই ভ্যাকসিন প্রথমেই ডাক্তার এবং অপেক্ষাকৃত দুর্বলদের দেয়া হবে। ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা পর্যটকদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা সহ নতুন নির্দেশনা জারি করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এছাড়া মাস্ক ব্যবহারেও গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন করে ভ্যাকসিন আসার সংবাদে ইতালি প্রবাসী বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করলেও এলাকা ভিত্তিক লকডাউনের বিষয়ে আবারও আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা যারা বিদেশিরা যেসব এলাকায় থাকি সে এলাকায় লকডাউন পড়লে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারি। গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছে 1786 জন এবং রাজধানী রোমে আক্রান্তের সংখ্যা 148 জন। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। রাজশাহীর নগরীর কাটাখালী বাংলা ট্রাক একাডেমিতে অনুশীলন করছেন স্থানীয় ক্রিকেটাররা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব। ধন্যবাদ রাব্বি। ভোর মানেই যেন অনুশীলনের উপযুক্ত একটি সময়, সে কারণে আমরা রাজশাহীর এই কাটাখালী এলাকাতেও দেখছি আমাদের যে ক্ষুদে ক্রিকেটাররা আছে তারা কিন্তু অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছেন। সাধারণত রাজশাহীর এখন কিন্তু আর্দ্রতা বাতাসে 86 থেকে 87%, সে কারণে গরম
বৃষ্টিকে এড়িয়ে এই ভোরের বেলায় কিন্তু অনুশীলন একটি উপযুক্ত সময় বলে মনে করছেন এই খুদে ক্রিকেটাররা। তারা এখানে প্রত্যেক দিনই আসলে আসেন এবং মাঠে কিন্তু তাদের অনুশীলন হয়, কিন্তু গত রাতে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে মাঠ জুড়েই কিন্তু পানি, সে কারণে তারা বেছে নিয়েছেন এই ইনডোরটিকে। এই ক্রিকেট একাডেমিটির ইনডোরে প্রত্যেকটি সুযোগ সুবিধাই আছে বলছেন এখানকার কোচেরা, এবং এখান থেকে এই ট্র্যাকেই প্র্যাকটিস করে উঠে এসেছেন তাইজুল থেকে শুরু করে তৌহিদ আফ্রিদির মতো যারা প্লেয়াররা আছেন তারা কিন্তু এখান থেকে এসেছেন। এছাড়াও এজ গ্রুপে বিভিন্ন ধরনের প্লেয়ার, বিভিন্ন এজের প্লেয়াররা কিন্তু এখানে আছেন অনুশীলনে যোগ দিবেন আন্ডার-19, তাদেরও অনেকেই কিন্তু এখান থেকে অনুশীলন করে উঠে এসেছেন। এখানে বোলিং থেকে শুরু করে ব্যাটিং এবং এখানে কিন্তু মেশিনে কিন্তু ব্যাট করছেন এখানকার যারা খুদে ক্রিকেটাররা আছেন তারা। তাদের চোখে মুখে স্বপ্ন, কেউ মাশরাফি হবেন, কেউ হবেন তাইজুল, আবার কেউ অনুসরণ করেন কিন্তু সাকিব আল হাসানকে। আমরা এখানে আসার পরে যে মনোরম পরিবেশটি দেখেছি, চারপাশে সবুজ একটি জায়গায় এখানে কিন্তু অনুশীলন হয়। এখন যারা ইনডোরে আছেন এরপরে এখান থেকে জিম, তারপরে নানা ধরনের অনুশীলনে কিন্তু প্রতিনিয়ত ব্যস্ত রাখেন এখানকার যারা কোচ আছেন তারা। আমরা কিছুক্ষণ আগে বেশ কয়েকজন সহকারী কোচের সাথে কথা বলছিলাম, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে কঠোর অনুশীলনে কিন্তু যুদ্ধটিকে সহজ করে, আর সেই পথে এগিয়ে যাওয়ার জন্যই কিন্তু তারা এই এখন থেকেই মূলত তাদের যে বেসিক সেটির ওপরেই আসলে অনেক বেশি জোর দেন। এখানে অনেকেই আছেন যারা এখানকার পরিচালনার দায়িত্ব পালন করছেন, তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলেছেন যে এখানে আসলে হেড কোচ হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন তিনি এখানে কাজ করেন, এবং এছাড়াও এখানকার যারা বাংলাদেশ ন্যাশনাল টিমের যারা অনেক সুনামধন্য ক্রিকেটার তারাও কিন্তু এখানে আসেন। আমরা এখন একজন পরিচালকের সাথে কথা বলবো যে এইটিকে আসলে মূলত কী স্বপ্ন দেখেই আপনাদের এই ক্রিকেট একাডেমি গড়ে ওঠা এবং এখন কোন পথে আছেন। আসলেই 2008 সালে 1 মে আমাদের বাংলাটা ক্রিকেট একাডেমি উদ্বোধন করা হয়। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় দুলাভাই জনাব আমিনুল হক এবং শ্রদ্ধেয় আপা নাজমা হক এবং তার দুইটি সন্তান রয়েছে, নাজিম আসাদুল হক এবং তারেক একরম হক, এবং বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই আসাদুজ্জামান তুহিন এবং আমি আব্দুল মুক্তাদির। আমরা দুজনে আসলে এই উদ্যোক্তার ব্যাপারে আমরাই জড়িত ছিলাম, এবং আমাদের বিশেষ করে বড় ভাগ্নে এবং ছোটো ভাগ্নে যারা ক্রিকেটের অত্যন্ত আগ্রহ তাদের এবং আসক্ত তারা আসলে, এবং সেই এখান থেকে অনুপ্রাণিত হয়ে আপনাদের যে এই একাডেমি গড়ে ওঠা, এখান থেকে আসলে জাতীয় দল বা আন্ডার-19 কারা খেলছেন এবং আপনাদের সফলতার জায়গাটি। সফলতা বলতে আমাদের আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে যে টেস্ট ক্রিকেটার তাইজুল ইসলাম, উনি আমাদের একাডেমির ছাত্র। পাশাপাশি এবার আমরা যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলাম, আমাদের বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, সেই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের তানজিব তামিম এবং সহ অধিনায়ক ছিলেন তৌহিদ হৃদয়, এই দুইজন ছিলেন। এবং আপনারা জানেন রিসেন্টলি আগামী ওয়ার্ল্ড কাপের জন্য আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের জন্য যে প্রস্তুতিমূলক যে একটি ক্যাম্প চলছে, সেই ক্যাম্পে অলরেডি গতকালকেও একটি 2 জন আমাদের ছেলের 28 জনের মধ্যে সুযোগ পেয়েছে। এবং আমাদের এজ গ্রুপে অনেক ছেলে যারা আন্ডার-19 থেকে শুরু করে 17, 15 বিভিন্ন এজের ন্যাশনাল পর্যায়ে আছে। পাশাপাশি এজ গ্রুপে যে বিভাগ পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে আমাদের একাধিক ছেলে, মানে প্রায় 30-40 জন ছেলে প্রতিযোগিতা করছে। এখান থেকে আপনারা আসলে ক্ষুদ্র ক্রিকেটারদেরকে কী কী সুবিধা দিচ্ছেন এবং কারা এখানে অনুশীলন করতে আসছে? আপনাদের আবাসিক সুবিধাও সম্ভবত আছে, সেখানে আপনারা কী ধরনের সুযোগ সুবিধা? আমাদের বেসিক্যালি আমাদের একাডেমিটি নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন একাডেমি। এখানে আমাদের বিনা বেতনে প্রায় ছাত্র আছে প্রায় 40% ছেলে। যারা দরিদ্র ছেলে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, পাশাপাশি যারা মেধাবী ছেলে তাদেরকেও সুযোগ দেওয়া হয়। এবং এখানে আমাদের বিশেষ করে আবাসিক সুবিধা রয়েছে। আবাসিক সুবিধার মধ্যে রয়েছে আমাদের 100 জন ছেলে আবাসিক সুবিধা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এখানে যারা প্র্যাকটিস করে, আমাদের শ্রদ্ধেয় বড় আপা নাজমা হক আপা এবং তাদের প্রতিষ্ঠান বাংলা ট্যাক লিমিটেড, তারা আমাদের যারা দরিদ্র ছেলে তাদেরকে যাতায়াত থেকে শুরু করে। ধন্যবাদ। আমরা আসলে এই ক্রিকেট একাডেমি সম্পর্কে অনেক তথ্য আসলে এখানে পেলাম, এবং আমরা জানিয়ে রাখতে চাই যে প্রত্যেক দিন ভোরেই কিন্তু এখানকার যে ক্ষুদ্র ক্রিকেটাররা তারা এখানে আসছেন, অনুশীলন করছেন, এবং বিভিন্ন ধরনের অনুশীলনে কিন্তু তারা ব্যস্ত থাকছেন, এবং তারা চান ভবিষ্যতে জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হতে। তো বাংলা ক্রিকেট একাডেমি থেকে, রাজশাহীর এই ক্রিকেট একাডেমি থেকে ছিল আমার কাছে সর্বশেষ রাব্বি। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। নগর শহরের নৃত্যাঞ্জলি একাডেমিতে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা, যুক্ত হয়েছিলেন সহকর্মী MR রকি। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বৈধতা দেয়া হলে বিভিন্ন দেশে অবস্থান করাদেরও দিতে হবে। শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের।
বিশ্বের 11টি দেশে খোলা ঋণপত্রের পেঁয়াজ না আসা পর্যন্ত স্থির হচ্ছে না বাজার। খাতুনগঞ্জের মজুদ শেষের পথে, ফের বাড়ছে দাম। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।